দোস্ত তুই থাম, আমি একটু দেখে আসি ওনার সাথে কথা বলতে পারি কিনা, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। আচ্ছা যা। সাজ্জাদ চলে গেল। আমি একা একটা করে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কেউ একজন কাঁধে হাত দিল। পেছনে ফিরে দেখি আলিশা। ভাইয়া তুই? আলিশাকে দেখি তো পুরো ব্যাককল বলে গেলাম। হ্যাঁ রে, কেমন আছিস তুই? আলিশা খপ করে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া একদম ভালো নাই রে, একদম ভালো নাই, তোকে ছাড়া একদম ভালো নাই। আমিও আলিশাকে জড়িয়ে ধরলাম। আলিশা আমার ছোট বোন। আলিশা আমাকে পেয়ে খুশিতে কান্না করে দিয়েছে। কিরে, কান্না করছিস কেন? ভাইয়া তুই একদম ভালো না, একদম ভালো না। তোর মতো ভাই যেন কারোর না হয় যে তার ছোট বোনকে কষ্ট দেয়। বাবা মা না হয় রাগের মাথায় তোকে কিছু বলে দিয়েছে, তাই তুই ঘর ছেড়ে দিয়েছিস। কিন্তু আমি কি দোষ করেছি? একটা বার তো ছোট বোনটার কথা মনে পড়লো না, একবার ফোন করে খবর অব্দি নিলি না। কি করবো রে বল, পরিস্থিতি নিজের বিপক্ষে ছিল রে, তাই কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি। তাই বলে আমার সাথেও করবি না? যা, তোর সাথে কথা নাই। কান্না করতে করতে তুই একদম স্বার্থপর হয়ে গেছিস ভাইয়া। লক্ষ্মী বোন আমার, ভুল হয়ে গেছে রে, আর এমনটা হবে না। এবার তো কান্নাটা থামা। তুই দাঁড়া, বাবা মাও এসেছে, আমি ওদের নিয়ে আসছি। প্লিজ লক্ষ্মী বোন আমার, এমনটা করিস না। সময় হলেই আমি সবার সামনে গিয়ে দাঁড়াবো। আচ্ছা বাবা, সাথে না হয় দেখা না করলি, অন্তত মায়ের সাথে তো দেখা কর প্লিজ ভাইয়া। বিশ্বাস কর, এমন কোনো একটা দিন বাকি নেই যে মা তোর জন্য চোখের পানি ফেলে না। এই তো আজ সকালে বলতেছিল, আজ আমার সব আছে কিন্তু আমার সোনার টুকরো ছেলেটা পাশে নেই। আচ্ছা মাকে ডাক দে, কিন্তু বাবা যেন ভুলেও জানতে না পারে। আচ্ছা। বলেই মাকে ডাকতে যাই। পেছনে ফিরে দেখি সাজ্জাদ আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আল্লাহ, সব জেনে গেল না তো? কিরে তুই? হ্যাঁ আমি। দোস্ত মেয়েটা কে রে? হেব্বি তো দেখতে। কে রে মেয়েটা? তোর সাথে হেব্বি মানিয়েছে রে। আরে শালা চুপ, কাকে কি বলছিস? এটা আমার ছোট বোন আলিশা। কি 2000 ভোল্টে একটা ঝটকা খেলো? তো তোর ছোট বোনও আছে? শোন, যা বলবো কোনো রিয়াক্ট করবি না। এটা তো জাস্ট ডেমো ছিল, এখন যা বলবো হয়তো আরো বড় ঝটকা খাবি। শোন, আমার মা বাবা সবাই এসেছে এখানে। কি বলিস কি তুই? কোথায় ওনারা? দে একটু পরিচয় করি। আগেই বলেছি কোনো রিয়াক্ট করবি না। বাবার সাথে দেখা করিয়ে দিতে পারবো না, কিন্তু ছোট বোন মাকে ডেকে আনতে গেছে। আসলে আসলে পরিচয় করিয়ে দেব। আচ্ছা। একটু পর আকাশের মা আসলো। আকাশকে দেখেই দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরলো। বাবা কেমন আছিস তুই? মা, আছি কোনো রকম, দিন কেটে যাচ্ছে। আম্মু আকাশের গালে কপালে পাগলের মতো চুমু দিতে থাকে। অনেক দিনের জমানো ভালোবাসা বলে কথা। ইস, কি হাল হয়েছে আমার ছেলেটার, একদম শুকিয়ে গেছে আমার ছেলেটা। আকাশও কান্না করে দেয়। বেশ কিছু সময় এভাবে কাটে দুজনের। মা ছেলের ভালোবাসা দেখে সাজ্জাদের চোখেও পানি চলে আসে। তারপর আকাশ পরিচয় করিয়ে দেয়। মা, ও হচ্ছে সাজ্জাদ, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথেই পড়ে। বাবা আমার ছেলেটাকে একটু দেখে রেখো, যাতে খাওয়া দাওয়ার কোনো কষ্ট না পায়। আন্টি আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমি আছি সব সময়, দেখে শুনে রাখবো। একটু পর স্পিকার হাতে নিয়ে কে যেন অ্যানাউন্সমেন্ট করে যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ পর্যায় শুরু করতে যাচ্ছি। আর আজকের আমাদের মাঝে আছেন এদেশের মোস্ট পপুলার ব্যবসায়ী আকরাতুজ্জামান সাহেব এবং ওনার পরিবার। বাবা তুই থাক, তোর বাবা একলা ওখানে, আমি তোর বাবার কাছে যাচ্ছি। আর আজকে মা তোকে নিজ হাতে খাওয়াই দিব, কেমন? অনেকদিন আমার সোনার টুকরা ছেলেটা তার মায়ের হাতে খাবার খায় না। আচ্ছা। এখন তানহার কেক কাটবে। সবাই উপস্থিত ওইখানে। সাজ্জাদও গেছে, খালি আকাশ দূরে দাঁড়িয়ে আছে। কেক কাটা শেষ, সবাই কত আনন্দ করছে, খালি আকাশ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। একটু পর স্পিকার নিয়ে তানহার বাবা বলতে থাকে, আজকের আয়োজনের প্রধান কারণ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। দ্বিতীয়ত, আজকে আমার মতো সামান্য একজন এমপির বাসায় আখতারুজ্জামান সাহেবের মতো স্যাচুরেশন বিজনেসম্যান এসেছে, সেই সুবাদে এই পার্টির আয়োজন করা। তারপর তানহার বাবার সাথে
আকরাতুজ্জামান সাহেবের পরিচয় করিয়ে দেয় এবং ওনার মিসেসের সাথেও পরিচয় করিয়ে দেয়। সাজ্জাদ আকরাতুজ্জামান সাহেবের মিসেসকে দেখে তো পুরোই থ। কি দেখছি আমি? এটা তো আকাশের মা। তার মানে কি আখতারুজ্জামান সাহেব এই আকাশের বাবা? সাজ্জাদ খেয়াল করে আকাশ দূরে দাঁড়িয়ে আছে আর তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আকাশ আখতারুজ্জামান সাহেব? হ্যাঁ, উনি আমার বাবা, যিনি এই শহরের টপ বিজনেসম্যান। যিনি এই শহরের টপ বিজনেসম্যান, ওনার ছেলের এই হাল কেন? পরে এক সময় বলবো, এ অনেক লম্বা কাহিনী। ওকে। একটু পর খাবারের পালা শুরু হয়। খাবারের ম্যানেজমেন্টে যে বয়গুলোকে রাখা হয় তারা সবাইকে খাবার সার্ভ করছে। সবাই টেবিলে বসে আলিশানভাবে খাবার খাচ্ছে, কিন্তু আকাশ এক কোণে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কারণ এইভাবে সবার সাথে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার মতো পরিস্থিতি নেই। আকাশ এক কোণে দাঁড়িয়ে আছে। একটু পর আকাশের মা প্লেট হাতে করে নিয়ে আকাশের কাছে আসে। আকাশের মা আকাশকে খাইয়ে দিচ্ছে। আকাশ তৃপ্তি সহকারে খাচ্ছে। আজ অনেকদিন পর মার হাতে খাবার খাচ্ছে। খাওয়া শেষে মা আমায় যেতে হবে, বেশি রাত হলে বাসায় ফিরতে পারবো না। তারপর আকাশ তার ছোট বোন আর মাকে বিদায় দিয়ে নিয়ে চলে যায়। সাজ্জাদ আর আকাশ দুজনেই বাসায় চলে যায়। পার্টি শেষ। রাতের বেলায় তানহা ভাবে, কিরে, সবাইকে দেখলাম কিন্তু ছোট লোকটাকে সেই একবার দেখে আর কোথাও দেখলাম না। খাবার টেবিলেও দেখি নাই। অপমান করাতে না খেয়ে চলে গিয়েছে হয়তো। দূর, গেলে যাক, আমার কি, আমি কেন ওকে নিয়ে এত ভাবছি। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে না, এত অপমান করি তাও কেন প্রতিবাদ করে না? ভাবার বিষয়। আকাশ রাতে বাসায় গিয়ে শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে ভাবছে, আগের দিনগুলোর কথা ভাবছে। যত যাই করুন না কেন, মার হাতে ছাড়া সে নিজের হাতে কখনো খেত না। আজ সে রাজপ্রাসাদ ছেড়ে কোথায় আছে আর কি খাচ্ছে, ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে রেডি হয়ে কলেজে চলে যায়। একটা ক্লাস করে পরে আর ক্লাস করতে ইচ্ছে করে না। সাজ্জাদকে বলে, দোস্ত চল বেরিয়ে যায়। চল, আমারও ভালো লাগছে না, চল নদীর পাড়ে যাই। পরে দুজনে নদীর পাড়ে যায়। দুজনেই চুপচাপ বসে আছে। হঠাৎ, আচ্ছা আকাশ, তোর ঘটনার রহস্য তো উন্মোচন করা হলো কেন? তুই আজ এই অবস্থা, তোর বাবা এই শহরে এত নামি দামি ব্যবসায়ী হওয়ার পরেও। আচ্ছা শোন তাহলে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বাবা এই শহরে টপ ব্যবসায়ীর খ্যাতি অর্জন করে। আর আমি ছোট থেকেই বদমেজাজি ছিলাম। ক্লাসে বল, বন্ধু মহলে বল, মারপিটে সবার আগে থাকতাম। মারামারি করা এটা একটা আমার নেশা ছিল, যেন এটা আমার রক্তের সাথে মিশে গেছে। কারণে অকারণে একটু কিছু হলেই ছেলেদের মারতাম। আর বাবার বেশ ডাকনাম থাকার কারণে কেউ আমার কিছুই করতে পারতো না। এমন করতে করতে একটা সময় আমার হিংস্রতা আরও বেড়ে যায়। মারামারি করার ফলে আমার একটা বেশ নাম হয়ে যায়। বাবা এর জন্য অনেক শাসন করত, কিন্তু আম্মুর জন্য পার পেয়ে যেতাম। আম্মু বলতো, আরে এই বয়সে ছেলেরা একটু একটু এমন করে, সময় হলে তা ঠিক হয়ে যাবে। কিন্তু আম্মু জানে না আমি কেমন পশুতে পরিণত হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে সবার কাছে পরিচিত হয়ে উঠলাম। মারামারি করার কারণে ভাই নামে খ্যাতি অর্জন করি সবার কাছে। এলাকার মারামারি হলেই এতে আমার হাত থাকতো। একদিন এক নেতার ছোট ভাইকে মারি। সে অনেক ছেলেপেলেরই এসে আমাকে মারে। সে জানতো না আমি কে। বাসায় এসে বাবাকে বলি যেন বাবা ওর বিরুদ্ধে অ্যাকশনে যায়, কিন্তু বাবা আমায় উল্টো শাসায়। আমি আগে মেরেছি, দোষ আমার। পরে ভাবলাম না, বাবাকে বলে কিচ্ছু হবে না, নিজের এই কিছু করতে হবে। পরে এলাকার ছেলেপেলেকে নিয়ে একটা দল বানাই। তারপর সবাই অপেক্ষায় থাকি কখন মুরগিকে হালাল করব। একদিন সময় এসেও যায়। প্ল্যান ছিল ওরে মেরে হাত পা ভেঙে দেব, কিন্তু না, মারার সময় মাথায় কি ভূত চেপেছিল কে জানি। মারতে মারতে ওকে মেরেই ফেলি। ওপেন রাস্তায় ওকে মারি। লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। বাকিরা সবাই পালিয়ে যায় আর জেল হয় 5 বছরের। কিন্তু বাবা আমায় মোটা অঙ্কের একটা টাকা দিয়ে ছাড়িয়ে আনে। তারপর ঘরে এনে বেল দিয়ে খুব মারে। মাও সেদিন কিছু বলতে পারেনি। বাবার রাগ দেখে মাও চুপসে যায় আর বলে, তোর মতো কুলাঙ্কার কীভাবে জন্ম দিলাম আমি। তোর চেহারাও আমার দেখতে ইচ্ছে করছে না। তুই যেই কাজ করেছিস, আজ এখন থেকে তুই ঘর থেকে বেরিয়ে যাবি। ধরে নেব আমার কোনো ছেলে ছিল না। সেদিন ঘর থেকে বেরিয়ে আসি আর এক বড় ভাইয়ের মাধ্যমে তোদের কলেজে অ্যাডমিশন নেই। আর আজ 7 মাস যাবৎ তোর এই সাথে। বাকিটা তো তুই জানিস। কিন্তু একটা কথা কি জানিস,
বাবা আমার জন্য এখনো কাঁদে। কি বলছিস? আমার তো মাথা ঘুরছে। এমন ডেঞ্জারাস ছিলে তুই, যে মানুষ অব্দি খুন করে ফেলেছিস। হ্যাঁ। চল, অনেকটা সময় হয়েছে, এখন ওঠা যাক। কলেজের দিকে একটু যাব, তারপর ঘরে চলে যাব। ক্লাসে হয়তো এতক্ষণ শেষ হয়ে গিয়েছে। কলেজে গিয়ে দেখি ক্লাস মাত্র শেষ হয়েছে। সুমাইয়া পুরা ক্লাস করে বের হয়েছে। কিরে, তোরা কোথায় গিয়েছিলি? একটা ক্লাস করলি দেখলাম, তারপর আর তোদের কোনো দেখাই নাই। আরে একটু বের হয়েছিলাম। চল ক্যান্টিনে যাই, চা খাবো। তারপর সুমাইয়া আমি সাজ্জাদ মিলে ক্যান্টিনে গেলাম। চা খাচ্ছি, এমন সময় তানহা আসে। কিরে ছোট লোক, কালকে মনে হয় না খেয়ে চলে এসেছিস। অপমান খেয়ে পেট ভরে গেছে হয়তো। এই তারার সমস্যা কি রে? হ্যাঁ, তুই সব সময় ওর পিছনে কেন লেগে থাকিস? আর তোর সমস্যা কোথায়? কাকে ছোট লোক বলছিস? তোর বাবার মতো এমপি আকাশে বাবার পকেটে। সাথে সাথে মুখ চেপে ধরলাম। কি করছিস কি? হ্যাঁ তানহা, তুমি বলো। আমি ছোট লোক, তারপর কি জানি বলতেছিলে। তবে তানহা, তুমি যাই বলো, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আকাশকে ধন্যবাদ দেওয়ার কারণ হচ্ছে তানার কারণে কালকে ওর মা আর ছোট বোনের সাথে দেখা করতে পারছে। না, কিছু না। তবে তানহা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এই সেমিস্টার পরেই আমি এই কলেজ থেকে চলে যাব। আরে যা যা, তুই গেলেই ভালো হবে। তোদের মতো ছোট লোকের জন্য এই কলেজে। তানহা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তার বাবার সাথে খেতে বসে। সাথে তানহার মাও আছে। তানহা খুব খুশি আজকে, কারণ আর কিছুদিন পর ছোট লোকটা কলেজে থেকে চলে যাবে। তানহা খুশিতে নিজে নিজেই হাসতে থাকে। কিরে, এভাবে নিজে নিজে হাসছিস কেন? খুব খুশি খুশি মনে হচ্ছে আজকে তোকে। হ্যাঁ বাবা, আজকে আমি অনেক খুশি, কারণ আমাদের ক্লাসে একটা ছোট লোক আছে না, নামটা কি যেন, আকাশ। যার জন্য তুমি সেই দিন আমায় থাপ্পড় মেরেছিলে, সে আর কিছুদিন পর কলেজ থেকে চলে যাবে। কাকে ছোট লোক বলছিস তুই? তুই জানিস কে তার বাবা কি করে? তোর বাবার মতো 10টা মন্ত্রী তার বাবার পকেটে থাকে। কি বলছো বাবা এসব? ওর মতো ছোট লোকের বাবার পকেটে 10টা মন্ত্রী থাকে মানে? তাহলে শোন আকাশকে, তোকে থাপ্পড় মারার কারণে সেদিন যখন ওই পুলিশ ছেলেটিকে শাস্তি করার জন্য পুলিশে নিয়ে যায়, তখন সে ফোনে কার সাথে কথা বলে? আমার কানে ফোন দেয়। ফোনের অপর প্রান্তে কি হয়েছিল জানিস? না। ফোনের অপর প্রান্তে ছিল 3 পার্বত্য অঞ্চলের বর্তমান মন্ত্রী। তখন তিনি আমাকে বলে নিজেই গদি ঠিক করে রাখলেন এই ছেলেকে যাতে এখনই ছেড়ে দেয়, কারণ এই ছেলের বাবা হচ্ছে এই শহরের নামকরা ব্যবসায়ী আজকরুজ্জামান। এই আকাশ হচ্ছে আখতারুজ্জামান সাহেবের ছেলে। তিনি গতকাল তোর বার্থডে পার্টিতে এসেছিল। কি বলছো কি বাবা তুমি এসব? তানহার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তানহার কপালে ঘাম জমতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলছিস, তুই তার ছেলেকে ছোট লোক বলছিস, কিন্তু তুই যে বাবার টাকায় শান সৈকতে জীবনযাপন করছিস, তো সে বাবার মতো 10টা মন্ত্রী এমপি তার হাতের ইশারায় চলে। কারণ কেন জানিস? কারণ হচ্ছে দেশের মূল স্তম্ভ হচ্ছে এই দেশি ব্যবসায়ীরা। তারাই হচ্ছে দেশের মূল খুঁটি। দেশের টপ ব্যবসায়ী মানে কোটিপতিদের গ্লোবাল র্যাঙ্কিং এ তাদের নাম সবার উচ্চ থাকে, আর সেই সুবাদে তারা বিশাল পরিচিতি লাভ করে দেশে। তারা চাইলে একটা মন্ত্রী এমপিকে এক ফোনে কলের মাধ্যমে তার চেহারা থেকে নামিয়ে দিতে পারে। তাদের হাতে এত পাওয়া থাকে, আর এমপি বল মন্ত্রী বল সবাই প্রমোট পাওয়ার জন্য ওনাদের কাছে যায়। আর তুই তার ছেলেকে ছোট লোক বলছিস? তাহলে ওর চলাফেরা এমন কেন? মনে হয় যে কোনো গরিব ঘরের ছেলে। তা আমি জানি না, তবে হয়তো কোনো বিশেষ কারণ আছে। এটা ওর বাবার কানে গেলে তোর বাবার গদি 2 মিনিট পর নিজের স্থানে পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তানহা একের পর এক শক খাচ্ছে। কি বলছে বাবা এগুলো? বাবা আমার মাথা ঘুরতেছে, আমি রুমে গেলাম। বলে খাবার অতটুকুতে রেখেই রুমে চলে যায়। তানহার মাথা যেন ভো ভো করে ঘুরতেছে। তানহা বিছানায় শুয়ে আছে আর ভাবছে কাকে সে ছোট লোক বলে ডাকে, যার বাবার এত পাওয়ার, যে পুরো শহর কিনে ফেলতে পারবে। তার ছেলেকে কিনা ছোট লোক বলে ডাকে সে। আর ছেলেটাকে কতবার কত নানা রকমে অপমান করেছে।
ছেলেটা কখনো প্রতিবাদ করেনি। তার বাবার এত পাওয়ার থাকা সত্ত্বেও সে একবারও তার বাবার পাওয়ার দেখায়নি। এখন তানহার চোখে সমস্তটা পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন সেদিন পুলিশ তাকে ধরেনি, কেন বাবা মাফ চেয়ে ছেড়ে দিয়েছে। তানহার নিজের মধ্যে এক অপরাধ বোধ কাজ করতে শুরু করেছে। না, কালকে গিয়ে ক্ষমা চেয়ে নেব আমি। পরের দিন সকালে তানহা যথাসময়ে কলেজে চলে যায়। আকাশও কলেজে যায়, গিয়ে পুরো ক্লাস করে। তারপর রুটিন মোতাবেক প্রতিদিনের ন্যায় সাজ্জাদ আর আকাশ মিলে গাছতলে বসে আড্ডা দিতে শুরু করে। একটু পর সুমাইয়া আর নীলাও যোগ দেয় তাদের সাথে। সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় হঠাৎ তানহা এগিয়ে আসে। আকাশ দেখেও না দেখার ভান করে বসে আছে। আকাশ, একটু সাইডে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। আকাশ আড্ডা দিতে ব্যস্ত। তানহার কথার উত্তর না দিয়ে তানহা আবার ডাক দেয়, আকাশ, একটু সাইডে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। সরি, আমি পারবো না, আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ আকাশ। দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আর আজ হঠাৎ আমার সাথে কথা বলতে চাচ্ছেন? সূর্য কি উল্টো দিশা ধরে উঠেছে নাকি? আমার মতো ছোট লোকের সাথে আজ আপনি নিজে থেকে কথা বলতে এসেছেন, যাকে আপনি দুই চোখে সহ্যই করতে পারেন না। হঠাৎ তার সাথে কথা বলতে নিজে থেকে এসেছেন। প্লিজ আমায় ক্ষমা করে দাও আকাশ, এভাবে বলো না প্লিজ। প্লিজ আপনি আমায় ক্ষমা করেন। কোথায় আপনি একটা এমপির মেয়ে, আর কোথায় আমি আমার মতো একটা ছোট লোকের কাছে ক্ষমা চাচ্ছেন? আপনার একটা মান সম্মান আছে না? আর আমি আপনার সাথে কথা বলে নতুন করে ঝামেলা জড়াতে চাচ্ছি না। আর আমি তো বললাম এই সেমিস্টারের পর আমি কলেজ থেকে ছেড়ে চলে যাব। প্লিজ আমাকে অন্তত আর কয়েকটা দিন সহ্য করুন। তারপরেও আপনি নতুন করে ফোন দিয়ে আসছেন আমাকে সাহায্য করার জন্য। আর আমি আপনাকে থাপ্পড় দিয়েছি, আপনি তার বদলে জুতোর বাড়ি দিয়েছেন আমায়, তাতেও মন ভরেনি আপনার? যদি না ভরে বলুন, আরও জুতার বাড়ি দিতে পারেন আমায়। যতক্ষণ আপনার মন ভরবে না, পুরো কলেজের সকলের সামনে মারতে পারবেন আমায়। প্লিজ আকাশ, আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। ওই আল্লাহর শপথ ক্ষমা করে দিয়েছি আপনায়। তবে মনে কিছু অভিযোগ ছিল, আমার ভালোবাসা নিয়ে খেলা করেছেন আপনি, তাও মুছে দিয়েছি। যান, এবার আপনি আপনার রাস্তা মাপুন। আকাশ কিন্তু জানে না তানহা তার সাথে কেন কথা বলতে চাচ্ছে, আর এটাও জানে না যে তানহা সব জেনে গেছে। তানহা মন খারাপ করে চলে যাচ্ছে। এমন সময় নীলা পিছন থেকে ডাক দেয়, তানহা, তোকে একটা কথা বলি। তুই এমন একটা মেয়ে যে কারোর বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমি ভুল ছিলাম, তাই তোর মতো মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। আর তুই সেদিন আকাশের সাথে যা করলি, ভরা মজলিসে জুতো দিয়ে মারলি, তারপর থেকে তো তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করে না। আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবি না। তানহা নীলার কথাগুলো শুনে কি বলবে কিছুই বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। তবে একটা জিনিস ভালোই লক্ষ্য করেছে যে কোনো সময় মেঘ ছাড়া বৃষ্টি হতে পারে। সবাই দেখবে বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এই কলেজের সবচাইতে পুরনো ফ্রেন্ড হচ্ছে নীলা। সে আজ আমায় এমন বলল যে আমি যাতে তার সাথে কথা না বলি। চোখের পানি আর বাধা মানল না। বেহায়া চোখের পানি ভুল করে। তারপর অনুতপ্ত হয়ে চোখের পানি ঝরিয়ে তানহা চোখের পানি মুছে ফেলে। ভালো করে খেয়াল করে দেখে আশেপাশে কেউ দেখে ফেলল না তো। তারপর বাসায় চলে যায়, গিয়ে রুমের দরজাটা আটকে শুয়ে পড়ে আর চোখের পানি ঝরতে থাকে। আমার কারণে আজ সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে। অন্যদিকে আকাশ আড্ডা দিয়ে ঘরে চলে যায়। তারপর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে বিকালে সাজ্জাদ সহ ঘুরতে বের হয়। নদীর পাড়ে বসে আছে। আচ্ছা সাজ্জাদ, একটা কথা বলতো, দুনিয়ার মানুষগুলো এত আজীব কেন রে ভাই? সময় কাছে টানে, সময় দূরে ঠেলে দেয়। ভাই, দুনিয়াটা আজীব, মানুষগুলো তার ব্যতিক্রম কিভাবে হয় আমারে বল। বেশ কিছুক্ষণ নদীর পাড়ে থেকে বাসায় চলে আসে। কিছুদিন পর পরীক্ষা শুরু হবে, তাই মন দিয়ে পড়তে হবে। রাত 10টা অবধি পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে তানহা শুয়ে সকালে আকাশের বলা কথাগুলো ভাবছে। তানহা কেন জানি মানতে পারছে না। সে না জেনে একটা ছেলেকে ছোট লোক খ্যাত বলে অপমান করলো, কিন্তু ছেলেটা মুখ ফুটে প্রতিবাদ অবধি করেনি। আরও উল্টো বিনয়ের সাথে বলল যদি মনের আক্ষেপ না মিটে তাহলে আবার জুতো দিয়ে। তানহা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দেখে আকাশ একটা মেয়ের সাথে কলেজে হাত ধরে ঘুরোঘুরি করছে।
তানহাও তাদের পিছনে পরে। আকাশ আর মেয়েটা একটা গাছের নিচে গিয়ে বসে। তানহাও তাদের পিছে পিছে যায়। আকাশ মেয়েটার হাতের ভাঁজে হাত রেখে বসে আছে। হঠাৎ মেয়েটা আকাশের গালে একটা কিস করে বসে। তানহা না বলে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে ঘুম ভেঙে যায়। আশেপাশে ভালো করে খেয়াল করে দেখে কেউ তো নেই। খেয়াল করে দেখে সে বিছানার উপরে। তার মানে এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম, কিন্তু হঠাৎ কেন এমন স্বপ্ন দেখলাম? আকাশকে তো আমি ভালোবাসি না, তাও কেন বারবার ওর প্রতি একটা দুর্বলতা কাজ করছে? তার মানে কি আমি আকাশকে... না না, এটা হতে পারে না। তানহা ঘুমানোর চেষ্টা করে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। আকাশও রেডি হয়ে কলেজে চলে যায়। সাজ্জাদও আসে, দুজন একসাথে ক্লাস করে। স্যার এসে লেকচার দিচ্ছে। তানহাও ক্লাসে মন দেয়, কিন্তু তার কেন জানি ক্লাসে মন বসছে না। সে বারবার ঘুরে ঘুরে আকাশের দিকে তাকাচ্ছে, কিন্তু আকাশের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আকাশ বুঝতে পারে যে তানহা বারবার ওর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আকাশ দেখেও না দেখার ভান করে স্যারের লেকচার শোনার মন দেয়। স্যার লেকচার শেষ করে পরীক্ষার ডেট দিয়ে যায়, আর 10 দিন পর পরীক্ষা হবে। ক্লাস শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছে গাছতলায়। সুমাইয়া আর নীলাও আসে আড্ডায়। নীলা এসে আকাশের পাশে গিয়ে বসে বসে বলতে একদম গা ঘেঁষে বসে। আকাশের বিরক্ত লাগছে, তাও কিছু বলছে না। আচ্ছা সুমাইয়া, কিছুদিন পর তো পরীক্ষা, প্রিপারেশনও ভালো না, কিছু পড়া হয়নি তেমন। কি করি, কি পড়বো, কোথা থেকে পড়বো, কিছুই তো মাথায় আসছে না। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমারও তো তেমন কিছু পড়িনি, তবে প্রাইভেট স্যার কিছু নোটস করে দিয়েছে, বলেছে পরীক্ষায় এগুলো আসবে। সব না আসলেও কিছুটা হলেও কমন পাবি, তুই চাইলে সেগুলো নিতে পারিস। আচ্ছা দিস, তাহলে তো ভালোই হয়। তানহা ক্লাস থেকে বের হয়। আকাশটা সবাই মিলে আড্ডা দিচ্ছে। তানহারও কেন জানি ইচ্ছে করছে ওদের সাথে গিয়ে আড্ডা দিতে, বিশেষ করে আকাশের সাথে গিয়ে কথা বলতে। সবাই মিলে কত সুন্দর আড্ডা দিচ্ছে। তানহা সোজাসুজি গিয়ে আকাশের পাশে বসে। কি সমস্যা কি আপনার? এখানে এসে কেন বসেছেন? আমার ইচ্ছে হয়েছে তাই বসেছি। জায়গা কি তোমার একার নাকি? জায়গা আমার একার না, কিন্তু এখানে তো আমরা আগে বসেছি। বসেছ তো কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, তবে আমার পাশে কেন বসতে হবে আপনার? ভালো লাগে তাই বসেছি। এমন সময় নীলা। আরে আকাশ, বাদ দাও তো, ওর এমনিতে গায়ে পড়ার স্বভাব আছে। চলো তো আমরা এখান থেকে উঠে যাই। সবাই উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। তানহা নীলার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। ভুল না হয় করেছি, তাই বলে এমন করবি তোরা আমার সাথে? নিজে নিজেই বলতে থাকে। সবাই মিলে ক্যান্টিনের দিকে যায়। চা খাইতে ইচ্ছে করতেছে, কেউ যদি একটু চা খাওয়ায় তো মনের দোয়া মিলতো। আকাশকে বলে, দোস্ত চা খাবি? আচ্ছা খা। ভাই কিরে, সাজ্জাদকে একলা চা খাওয়াবা, আমরা কি করছি? হ্যাঁ ঠিক, এই তো, আমরা কি দোষ করছি? আমরাও খাবো। আচ্ছা ভাই, সবার জন্য চার অর্ডার কর। আমি চা খাবো না, জুস খাবো। ভাই খা। নীলা, কি খাবি তুই? আইসক্রিম খাবো। আচ্ছা দাঁড়া, আমি আনতেছি। আকাশ নীলার জন্য আইসক্রিম আনতে চায়, কিন্তু বিপদে বাজে বিল দেওয়ার সময় পকেটে মাত্র 70 টাকা আছে। আকাশ ভেবেছিল সেও কিছু খাবে, কিন্তু তা আর হবে না, টাকা কম পড়ে যাবে। তাই আর নিজের জন্য কিছু না নিয়ে নীলার জন্য আইসক্রিম নিয়ে যায় আর নীলার হাতে দেয়। সবাই খাচ্ছে, আকাশ বসে আছে। তানহা ক্যান্টিনের দিকে আসে। কিরে, সবার জন্য এনেছিস? তোরটা কোথায়? আরে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তোরা খা। না, এটা বললে কি হয়? হ্যাঁ, আমরা সবাই খাবো, তুমি চেয়ে চেয়ে দেখবা, তা তো হবে না। নে, আমার আইসক্রিম থেকে 2 কামড় খা। আরে আমি খাবো না রে, তুই খা। দেখ, রাগাবি না, তোকে খেতে বলেছি, ব্যাস খাবি। নীলা এক প্রকার জোর করে আকাশকে আইসক্রিম খাওয়ায়। তানহা পেছন থেকে সব দেখে। তানহার কেন জানি বুকটা মোচড় দিয়ে ওঠে। কেন জানি তানহা সহ্য করতে পারছে না, আর ইচ্ছে করছে আকাশের সাথে গিয়ে কথা বলতে, সব ঠিক করে নিতে। মনের কোনো এক কোণে আকাশকে জায়গা দিয়ে ফেলেছে সে। কেন জানি আকাশের প্রতি দুর্বলতা কাজ করছে। আমি কি আকাশকে ভালোবেসে ফেললাম? সঠিক উত্তর জানা নেই, তবে হয়তো বা
ভালোবেসে ফেলেছি। তানহা কেন জানি এটা মানতে পারছে না। নীলা আকাশকে খাইয়ে দিচ্ছে। আজ সেই জায়গায় তানহার থাকার কথা ছিল। একই সাথে এক আইসক্রিমকে দুইজন মিলে ভাগ করে খাওয়ার কথা ছিল, কিন্তু আজ আমার জায়গায় অন্যজন সেই সুযোগ নিচ্ছে। তানহা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে অমূল্য রতন পেয়েও ধরে রাখতে পারেনি। তাকে অবহেলা করে আর অপমান করে তাড়িয়ে দিয়েছে। আকাশরা সবাই মিলে ক্যান্টিনে বসে আছে আর কথা বলছে। তানহা গিয়ে ক্যান্টিন থেকে একটা আইসক্রিম কিনে নিজে এক কামড় খায়, পরে আকাশের মুখের সামনে গিয়ে আইসক্রিমটা ধরে। এই হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দেবো। মানে কি এসবের? আমি আপনার হাত থেকে আইসক্রিম খেতে যাব কেন? কে আপনি যে আমি আপনার হাত থেকে আইসক্রিম খাবো? তুমি আমার বয়। বলতে গিয়েও থেমে গেল। শুনতে পাইনি, আবার বলেন। আমি জানি না, তবে তুমি আমার হাত থেকে এখন আইসক্রিম খাবে, আমি এটা জানি, ব্যাস। মাথার তার নড়ে গেছে আপনার? সেই কখন থেকেই দেখছি আমার সাথে লেগে আছেন। আড্ডা দিতে বসেছি সবাই মিলে, সেখানে গিয়ে গায়ে পড়ে বসে পড়লেন। এখন আবার আইসক্রিম এনে বলছেন খাওয়ার জন্য। কি সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, তবে এখন আমার হাত থেকে তোমার আইসক্রিম খেতে হবে। দুঃখিত, আমায় মাফ করবেন, আমি খেতে পারবো না। না, তোমার খেতে হবে। তুমি নীলার হাত থেকে আইসক্রিম খেতে পারলে আর আমার হাত থেকে কেন আইসক্রিম খেতে পারবে না? আরে আজীব তো, সে আমার বান্ধবী, তার সাথে একটা আইসক্রিম শেয়ার করে খাওয়া যেতেই পারে, কিন্তু আপনার সাথে আইসক্রিম শেয়ার করে খেতে যাব কেন? কোন দুঃখে? কারণ আমি তোমার গার্লফ্রেন্ড। কি কি বললেন? শুনিনি, আবার বলেন। হ্যাঁ, আমি তো তোমার গার্লফ্রেন্ড। সাজ্জাদ, সুমাইয়া, নীলা সবাই পুরো থ। কি বলছে মেয়ে সব? যে ছেলেকে ছোট লোক ছাড়া নাম ধরে ডাকে না, আবার জুতো দিয়ে মেরে সবার সামনে অপমান করে প্রপোজ করার জন্য, সে কিনা এসব বলছে। কি নেশা করেন মনে হয়? নিজের লেভেল ভুলে গেছেন নাকি? কোথায় আপনি একটা এমপির মেয়ে আর কোথায় আমি একটা ছোট লোক খ্যাত? যাই নাকি আপনার সাথে আমার? প্রপোজ করেছি বলে জুতার বাড়ি খেতে হয়েছে প্রতি উত্তরে। এখন আবার কোনো ফোন দিয়ে আসছেন আমাকে আবার অপমান করার জন্য। অপমান করে আপনার শখ মেটেনি, আরও করতে ইচ্ছে হচ্ছে? প্লিজ আকাশ, আমি ক্ষমা করে দাও। আমি তখন ভালোবাসা কি বুঝতে পারিনি, এখন বুঝেছি বলে আবার ফিরে এসেছি। একটাবার আমাকে সুযোগ দাও, এবার সত্যি মন থেকে বলছি। দেখেন, আপনার পাদারও ফাঁদে আমি আর পা দিচ্ছি না, আপনি এবার যেতে পারেন। এই চল তোরা, এখানে আর থাকা যাবে না। বলেই হাঁটা দেয়। এমন সময় তানহা আকাশের হাত ধরে ফেলে কান্না জড়িত কণ্ঠে। আকাশ, আমায় আরেকটা বার সুযোগ দাও। আকাশ জোরে ঝাড়ি দিয়ে হাতটা ছাড়িয়ে নেয়। দেখেন, আপনার সাথে আমার আর কোনো কিছু নেই, যা ছিল সব শেষ, এবার পিছু নেওয়া বন্ধ করেন। তারপর তারা সেখান থেকে চলে যায়। তানহা সেখানে বসে কান্না করে দেয়। কেন এমন করছো আকাশ? আমি ভুল করেছি, তার জন্য তো ক্ষমাও চাইছি। তারপরেও কেন তুমি আমায় এভাবে অ্যাভয়েড করছো? আমি যা পারছি না। যখন তুমি নীলার হাতে আইসক্রিম খেলে তখন মনে হচ্ছে বুকের ভিতরটা কেউ ধারালো কিছু দিয়ে ছিদ্র করে দিচ্ছে। তুমি খালি আমার হাতে খাবে, আর কারো হাতে না। তোমার উপরে শুধু আমার অধিকার খাটাবো, আর কেউ না। আকাশ চলে গেছে, পেছন ফিরে একবারও তাকায়নি, কারণ সে জানে পেছন ফিরলে সে মায়া পড়ে যাবে। সে একবারও পিছনে ফিরে তাকায়নি, কারণ সে আর এই মিথ্যে মায়া জালে পা দিতে চায় না। সবাই বাসায় চলে যায়, তানহাও বাসায় চলে যায়। বাসায় গিয়ে রুম আটকে বালিশে মুখ গুজে কান্না করে। তানহার মা এসে খাবারের জন্য ডাক দেয়, কিন্তু সে খাবে না বলে দেয়, আর তার মাকে কিছুই বুঝতে দেয় না। সারাদিন এভাবেই নিজেকে রুমে বন্দি করে রাখে। তানহার বাবা এসেও ডাকে, কিন্তু সে দরজা খোলে না। তানহার বাবা তো ভয় পেয়ে যায়। তা না, প্লিজ আমার মা, দরজা খোল। অনেক ডাকাডাকি করে, কিন্তু সে দরজা খোলে না। একটু পর সে নিজেই দরজা খুলে বাহিরে আসে, চোখ মুখ ফুলে আসে। তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? প্লিজ মা, বল কি হয়েছে তোর? তানহা তার বাবাকে জড়ায় ধরে কান্না করে দেয়। মারে, কান্না করিস না, কি হয়েছে তোর? বাবাকে বল। বাবা, আমি আকাশকে ভালোবাসি, আর আমি তাকে চাই। কি বলিস তুই এসব? 2 দিন আগেও তুই ওকে সহ্য করতে পারতি না, আর আজ বলছিস ওকে ভালোবাসিস? কারণ বাবা, আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম ওকে শায়েস্তা করার জন্য, কিন্তু
এর মধ্যে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। মারে আর কানা করিস না, ঠান্ডা মাথায় কাজ নে, দেখবি সব ঠিক হয়ে গেছে। না বাবা, কোনো কিছুই ঠিক হবে না। সে আমাকে সহ্যই করতে পারে না, কারণ তাকে আমি ভরা মজলিসের সামনে অপমান করি, আর সে তারপর থেকে আমাকে বিশ্বাসই করে না। যাই বলি সে ধরে নেয় আমি ওর সাথে ছলনা করছি। তুই কি করছিলি আমি জানি না, তবে একটা জিনিস আমি জানি, সেটা হচ্ছে ধৈর্য, আর ধৈর্যের ফল মিষ্টি পাওয়া যায়। তুই ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা তাই যেন হয়। মারে এখন একটু কিছু খেয়ে নে, তারপর তা না কিছু খেয়ে নেয়, পরে ঘুমিয়ে পড়ে। তানহা পরের দিন সকালে কলেজে যায়, গিয়ে দেখে আকাশ আর সাজ্জাদ কলেজের গেট দিয়ে ঢুকতেছে। তানহা আকাশের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। আকাশ তানহাকে দেখে, কিন্তু সে না দেখার ভান করে স্যাট কেটে চলে যায়। ক্লাস শুরু হওয়ার এখনো সময় বাকি, তাই সাজ্জাদ আর আকাশ ক্যান্টিনে বসে চা খাচ্ছে। তানহাও ক্যান্টিনের দিকে আসে। তানহা আকাশকে দেখতে পেয়ে আকাশের দিকে এগিয়ে যায় কথা বলার জন্য। আকাশ, তোমার সাথে আমার একটু কথা আছে। কিন্তু সাজ্জাদ এগিয়ে এসে তানহার পথ আটকায়। কি সমস্যা কি তানহা? তুই আকাশের পেছনে কেন পড়ে আছিস? হ্যাঁ, সেটা তো না জানলেও চলবে। এখন রাস্তা ছাড়, আমি আকাশের সাথে কথা বলবো। না, রাস্তা ছাড়বো না। আকাশ তোর সাথে কথা বলতে চায় না, তুই তোর রাস্তা মাপ। সাজ্জাদ দেখ, ভালো হবে না কিন্তু। ভালোই ভালোই বলছি, পথ ছাড়, না হয় কিন্তু। না কিন্তু। তানহা সাজ্জাদকে ধাক্কা দিয়ে ফালায় দেয়। সর বলছি। সাজ্জাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আকাশের কাছে যায়। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ আকাশ, একটা বার আমার কথাটা শোনো। বলে হাত ধরে ফেলে আকাশের। আকাশ ঠাস করে তানহার গালে কষে একটা থাপ্পড় দেয়। এই মেয়ে, সমস্যা কি? হ্যাঁ, কতবার বলছি আপনার সাথে আমার কোনো কথা নেই, তাও আপনার কানে যায় না? যখন জুতা দিয়ে সবার সামনে মারছেন তখন কোথায় ছিল এইসব হাত ধরার আদিক্ষেতা? এখন আসছে কথা বলতে। আপনার সাথে আমার কোনো কথা নেই। যেই মেয়ে প্রেমের অভিনয় করে সবার সামনে তার বয়ফ্রেন্ডের ইজ্জত লুটতে পারে, তাই সাথে আর যাই হোক না কেন প্রেম করা যায় না। আর এবার খালি থাপ্পড় দিচ্ছি, পরের বার কিন্তু আরও খারাপ কিছু ঘটবে আমার সাথে কথা বলতে আসলে। তানহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। যত মারার মারো, কিন্তু প্লিজ একটা বার আমার কথা শোনো। আমি ভুল করেছি, তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু প্লিজ আমায় মাফ করে দাও। প্লিজ আমায় আর একটা বার সুযোগ দাও। মাফ সে তো অনেক আগেই করে দিয়েছি, কিন্তু সুযোগ সেটা দেওয়া যেত সেটা অন্য কোনো সিচুয়েশন হলে। কিন্তু প্রপোজ করে জুতার বাড়ি খেয়েছি, সেটা পুরো কলেজ দেখেছে। এখন আপনাকে সুযোগ দিলে সম্মান আপনার যাবে, আমার না। নাক কাটা যায় এমন চিন্তাধারা বাদ দিয়ে নিজের মতো করে ভালো থাকেন। দেরি হয়ে যাচ্ছে আমার ক্লাসে, আসি। এই সাজ্জাদ চল। প্লিজ একটা বার আমায় সুযোগ দাও। আমি সব ঠিক করে দেব। কে শুনে কার কথা? আকাশ সাজ্জাদকে নিয়ে চলে যায়। আপনারা কি মনে করছেন আকাশ ভালো আছে? না, আকাশও ভালো নেই। তানহাকেও সে খুব ভালোবাসে। তারও ইচ্ছে করছে তানহাকে বুকে টেনে নিতে, বুকে টেনে নিয়ে বলতে, তানহা আমিও তোমায় অনেক ভালোবাসি। কিন্তু বারবার তানহার করা আচরণটাই চোখের সামনে ফুটে উঠছে। সে ভরা মজলিসে জুতোর বাড়ি দিয়ে তার প্রপোজের প্রতি উত্তর দিয়েছে। না, ওকে আমি একদম ভালোবাসি না, একদমই না। সাজ্জাদ সহ ক্লাসের দিকে যাচ্ছিলাম। আকাশ, কি হয়েছে? তোর চোখে জল কেন? কি বলছিস? কোথায় জল? চোখে হাত দিয়ে দেখে আসলেই তো চোখের কোণ বেয়ে পানি পড়তে শুরু করেছে। আরে তেমন কিছু না, কি যেন একটা পড়েছে। আকাশ, তোর কি মনে হয় আমি ছোট বাচ্চা? আমি কিছু বুঝি না। আরে না, তা হতে যাবে কেন? শোন, তোর বন্ধু আমি, তার থেকে বড় কথা আমিও একটা ছেলে, আর একটা ছেলে হয়ে অন্য একটা ছেলের মনের ভাব বুঝবো না? তা কি করে হয়? যদিও সে হয় আমার খুব কাছের বন্ধু। শোন, তুই তানাকে যত যাই বলিস না কেন, সবটাই তোর মুখের। অন্তরে তার জন্য পরিপূর্ণ ভালোবাসা রয়েছে। ধুর, কি বলছিস? তুই কি ভুলে গেছিস সে আমার সাথে কি করেছে? না, ভুলিনি, কিন্তু সত্য হচ্ছে এটাই যে তুই তানাকে ভালোবাসিস।
তার জন্য তোর মনে এখনো জায়গা আছে, কিন্তু তার করা আচরণ এর জন্য তুই তাকে অপমান করে নিতে পারছিস না। হয়েছে, চল এবার ক্লাসে যাই, দেখবি সব ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। তারপর সাজ্জাদ আর আকাশ ক্লাসে চলে গেল। স্যার লেকচার দিচ্ছে, কিন্তু আকাশের ক্লাসের প্রতি কোনো মনোযোগ নেই। স্যার সেটা খেয়াল করে। এই আকাশ, তোমার মনোযোগ কোথায়? ক্লাসে মন দাও। আর কিছুদিন পর পরীক্ষা। এখনকার ক্লাস সব গুরুত্বপূর্ণ। একটা কথা, একটা বাক্য পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। সো ক্লাসে মন দাও। সরি স্যার। চুপচাপ লেকচার শুনছে। ক্লাস শেষ করে সবাই আড্ডা দেওয়ার স্থানে চলে যায়। সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু আকাশের কেন জানি আজ আড্ডা দিতে ইচ্ছে করছে না। এই তোরা থাক, আমি আজ উঠি, ভালো লাগছে না। সে কিরে, মাত্র আসলাম, একটু আড্ডা দিয়ে যা। না রে, আজ ভালো লাগছে না, আমি উঠি, তোরা আড্ডাতে চলে আসবো। এমন সময় সাজ্জাদ ডাক দেয় পেছন থেকে, এই আকাশ দ্বারা আমিও যাব। তারপর সাজ্জাদ আড্ডা না দিয়ে আমার সাথে চলে আসলো। কথাই বলতে বলতে বাসায় চলে গেলাম। এভাবেই দিন কাটতে লাগলো। কলেজ, বাসা, প্লাস পড়ালেখা, পরীক্ষাও চলে এসেছে। কিন্তু একটা জিনিস সে লক্ষ্য করেছে, এই কয়েকদিনে সে তানহাকে একবারও দেখেনি। সেদিন থাপ্পড় মারার পর থেকেই তানহা কোথায় যেন গায়েব হয়ে গেছে। ধুর, আমার কি, ওকে না দেখলে আমার সাথে যা করেছে আমি এখনো ভুলিনি। আর মাত্র একদিন বাকি পরীক্ষার, আজও তানহা আসে নাই। সাজ্জাদ, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? তানহাকে থাপ্পড় মারার পর থেকে মেয়েটাকে আর একটা বারও দেখিনি। কোথায় যেন গায়েব হয়ে গেছে মেয়েটা। কলেজেও আসে না। সত্যি তো, আমিও দেখি না। ধুর, বাদ দে তো। ওর কি কলেজে আসলে আসবে, না আসলে নেই। কাল থেকে পরীক্ষা। রাতে বসে আকাশ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। অনেক রাত অবধি পড়ে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে পরীক্ষা শুরু। সকালে ঘুম থেকে উঠে দোয়া দুরুদ পড়ে কলেজের দিকে রওনা দেয়। কলেজে গিয়ে সাজ্জাদের জন্য অপেক্ষা করছে। একটু পর সাজ্জাদ আসে। আর মাত্র 30 মিনিট পরীক্ষার। আকাশ খেয়াল করে সবাই এসেছে, কিন্তু তানহাকে সে দেখতে পাচ্ছে না। আচ্ছা সাজ্জাদ, তানহা কি জানে না আজ থেকে পরীক্ষা? তাকে যে কোথাও দেখছি না, সে কি পরীক্ষা দেবে না? জানি না রে ভাই। আর মাত্র 10 মিনিট বাকি পরীক্ষা শুরু হওয়ার। এখনো তানহা আসেনি। হঠাৎ আকাশ দেখে কলেজে একটা কালো গাড়ি কলেজের গেট দিয়ে ঢুকে। তারপর সেটা থেকে একটা মেয়ে নেমে আসে, কিন্তু মেয়েটাকে সে চিনতে পারছে না। মেয়েটা একটু কাছে আসতেই আকাশ দেখতে পায় এটা তো তানহা। কিন্তু ওর এই অবস্থা কেন? শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে ফু দিলে বাতাসে উড়ে যাবে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মেয়েটার। কত সুন্দর ছিল মেয়েটা, কিন্তু এখন চেহারার এই অবস্থা কেন? ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তানহাকে দেখে নিজেই চিনতে পারছে না। কষ্ট হচ্ছে। কেমন ছিল মেয়েটা, আর এখন কি হাল হয়েছে ওর। তানহা আমার সামনে এসে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে হলরুমের ভেতরে ঢুকে গেল। মনে হচ্ছে চোখের ভাষায় কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু বলার মতো ক্ষমতা নেই ওর। আমিও হলরুমে ঢুকে গেলাম। ঢুকে দেখি হলরুমের স্যারও এসে গেছে। সিট খুঁজে সিটে বসলাম। আমার আশেপাশে কেউ নেই। সাজ্জাদ, সুমাইয়া, নীলা এক একজন এক এক জায়গায়। খুব টেনশন হচ্ছে, কি দেব পরীক্ষায়। যদিও আমার মেধা ভালো, আজ পর্যন্ত যা পরীক্ষা দিয়েছি বরাবর রেজাল্ট ভালো হয়েছে আমার। শুধু ভালো না, টপ সিরিয়ালে আমার নাম থাকে। আর এইবার তো নিজের জীবনের সাথে বাজি লাগিয়ে ঘর ছেড়েছি, যে মানুষের মতো মানুষ হব। স্যার এসে খাতা দিয়ে গেল। একটু পর প্রশ্ন দিতেই প্রশ্ন চোখ পড়লাম না, মোটামুটি কমনই পড়েছে। সব আপন মনে লেখা শুরু করলাম। পরীক্ষা দিয়ে বের হয়ে সবাই মিলে আড্ডা দিতে চলে গেলাম। সবাই বলাবলি করছে এক একজনকে কার পরীক্ষা কেমন হয়েছে। সবাই বলল হ্যাঁ, মোটামুটি ভালো। একটু পর তানহাও বের হলো। তারপর কালো গাড়িটা আসলো। তানহা উঠে চলে গেল। গাড়িতে ওঠার আগে আমার দিকে একবার ঘাড় ঘুরে তাকিয়েছিল। মনে হয় কিছু একটা বলতে চায়। মেয়েটার তাকানো দেখে বুঝলাম তানহাকে দেখে কেন জানি কষ্ট লাগছে। মেয়েটার এই অবস্থা কেন? তারপর আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। এভাবেই পরীক্ষাটা চলে গেল। বেশ ভালোই পরীক্ষা দিলাম। আর বেশি দিন সময় নেই আমার হাতে। রেজাল্ট দিলে এই কলেজ ছেড়ে ট্রান্সফার হয়ে চলে যাব। পরীক্ষা চলাকালীন সময়ে তানহার সাথে একবারও আমার কথা হয়নি। পরীক্ষা শেষ, কলেজে 10 দিন বন্ধ। তারপর রেজাল্ট আউট হবে। আর মাত্র 10 দিন আছে এই শহরে। তারপর এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। কলেজ অফ। প্রতিদিন সাজ্জাদের সাথে আড্ডা দিই, ঘোরাফেরা করি। এইভাবেই 5 দিন কেটে যায়। হাতে আছে আর মাত্র 5 দিন। হঠাৎ সুমাইয়া ফোন দিল যে ওর মামার বিয়ে, আমাদের সবার যেতে হবে। আমাদের জন্য আলাদাভাবে পার্টি রেখেছে। বিয়ে কালকে, কিন্তু আমাদের আগে সকালে যেতে হবে।
কারণ ছেলে মানুষ কেউ নেই, সবটা আমাদেরই দেখতে হবে। সাজ্জাদের সাথে নদীর পাড়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘরে চলে আসলাম। পরের দিন সকালে গোসল করে রেডি হয়ে সাজ্জাদকে ফোন দিলাম। সাজ্জাদ তো রেডি। নীলাকে ফোন দিয়ে সবাই একসাথে যাব। সবাই একত্র হলাম। উদ্দেশ্য সুরাইয়ার মামার বিয়েতে যাব। তারপর সবাই মিলে চলে গেলাম। আমরা বেস্ট ফ্রেন্ডগুলোই আগে আসছি, বাকি কলেজের আরও অনেকেই আসবে, কিন্তু পরে। দেখ আকাশ, আমাদের বাসায় ছেলে কেউ নেই, পুরো বিয়েটা তোদের দেখাশোনা করতে হবে। কোথায় কিভাবে কি করবি তোরা জানিস। কেন ভাই, তুই কি করবি? কেন, হাতে মেহেদি দিব, সাজুগুজু করব, আমার আর কাজ কি? হ্যাঁ ভালোই তো, যাদের বিয়ে তাদের খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমরা খেটে মরবো আর তুই বসে বসে খালি সাজবি? হ্যাঁ। ধুর ছেমড়ি, কি আর করা, আগে এসে ফেঁসে গেছে, এখন কাজ করতে হবে। তারপর সব নিজের অধীনে দেখা শোনা করতে করতে প্রায় বিকাল হয়ে এসেছে। সবাই আসতে শুরু করে দিয়েছে। পুরো বাড়ি মানুষে ভর্তি। এমন সময় খেয়াল হয় একটা গাড়ি ঢুকলো গেট দিয়ে, তার মধ্যে থেকে তানহা বের হয়ে আসলো। তানহা কেন এখানে? তানহাকে সুমাইয়া ইনভাইট করেছে। আমাকে একটা বারও বলেনি, বললে আমি কোনোদিনই আসতাম না এই বিয়েতে। বড় লোকদের সাথে কোথাও যেতে নেই, আর বিশেষ করে তানহার মতো অহংকারীর সাথে তো একদমই না। কারণ দাওয়াত দিয়ে তাদের বিলাসিতা মানুষকে দেখাবে, তাদের সাকসেস মানুষকে শোনাবে। দাঁড়া, সুমাইয়া কই, ওকে জিজ্ঞাসা করব কেন তানহাকে দাওয়াত দিচ্ছে। তাহলে আমাকে কেন আসতে বলল? মরার সাজ্জাদটাও নাই, কাজ দিচ্ছে একটা, সেখানে গিয়ে আটকে আছে। সুমাইয়াকে খুঁজতে খুঁজতে ওর রুমে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া ওর কতগুলো কাজিনের সাথে বসে আড্ডা দিচ্ছে। এই সুমাইয়া, শোন তো, একটু তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। তুই তানহাকে ইনভাইট করেছিস বিয়েতে? হ্যাঁ। তাহলে আমাকে কেন ইনভাইট করলি? আগেই বলে দিতি ও আসবে, তাহলে আর আসতাম না। থাক তুই, আমি বাসায় চলে গেলাম। প্লিজ প্লিজ লক্ষ্মী দোস্ত, না মার, প্লিজ রাগ করিস না। ব্যাচেলার কোনো ফ্রেন্ড নাই রে, আর কারোর সাথেই এখন কথাবার্তা বলে না, আর কলেজের সবাইকে ইনভাইট করেছি, ওকে না করলে খারাপ দেখায়। প্লিজ দোস্ত রাগ করিস না, এবারের মতো একটু অ্যাডজাস্ট করে নে, পাক্কা প্রমিস, এরপর থেকে এমনটা আর হবে না। ওকে, এবারের মতো অ্যাডজাস্ট করে নিলাম। সুমাইয়া রুমে চলে গেল কাজিনদের সাথে আড্ডা দিতে, আর আমি নিচে চলে এলাম। কলেজের অনেকেই এসেছে, রাহাত, তাহিয়া, আরও অনেকেই আছে। সবাই জোট করে করে কথা বলতেছে, কিন্তু ওদের সাথে আমি তেমন মিশি না, তাই নিজের মতো চুপচাপ দাঁড়িয়ে রইলাম একটা কোণায়। মরার সাজ্জাদটাও এখনো আসতেছে না, এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়লো একটা চেয়ারের দিকে, দেখি তানহা চুপচাপ বসে আছে মনমরা হয়ে। সবাই কত হইহুল্লোড় করতেছে, কিন্তু তানহা চুপচাপ বসে আছে। মেয়েটাকে দেখে আফসোস হচ্ছে। মেয়েটা কেমন ছিল চঞ্চল স্বভাবের, আর এখন কেমন যেন এক রোখা হয়ে গেছে, চেহারাও কেমন যেন খারাপ হয়ে গেছে। তানহাও আমাকে দেখে চেয়ার ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দেখে তাদের জায়গা পরিবর্তন করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু তানহা পেছন থেকে ডাক দিল। হ্যাঁ বলেন। কেমন আছো? ভালো, আপনি? কেমন আছি তা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখেছি, চেহারার এই অবস্থা কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করেন না মনে হয়, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছেন। খাওয়া দাওয়ায় কি সব? মনের যে একটা তৃপ্তি, মনের যে ক্ষুধা আছে, সেটা তো মেটাতে পারি না। বুঝলাম না। তো তোমার বুঝতে হবে না। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলেন। তুমি কি আমায় এখনো ঘৃণা করো? আমায় কি একবার মাফ করে দেওয়া যায় না? আপনার কি মনে হয় আমায় খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে আপনাকে ঘৃণা করতে যাব? আর মাপ কিসের? মাপের কথা বলছেন? আপনাকে আমি থাপ্পড় দিয়েছি, তার বিনিময়ে তো আপনিও জুতা দিয়ে মেরেছেন বরাবর। মাপ চাওয়ার কি আছে? আকাশ, আমায় ক্ষমা করে দাও। দেখেন আমার কাজ আছে, আমি যাচ্ছি বলে চলে যাই। আকাশ তুমি কেন বোঝো না? আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ একটা বার আমায় ক্ষমা করে দাও না প্লিজ। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। একবার বুকে টেনে নাও। পেছনে ফিরে দেখে আকাশ, নীলা। নীলা তুই? হ্যাঁ, আমি সুমাইয়ার রুমে যাচ্ছিলাম, হঠাৎ তোদের দুইজনকে দেখে এখানে দাঁড়াই, আর আমি তোদের সব কথা শুনেছি। তানহা তোকে আমি একটা কথা বলি, ভালোবাসা এমন এই রে,
অপর পাশের মানুষটা কখনো তোকে অবিশ্বাস করবে না। যখন সে তোর এঙ্গেজডে কোনো কিছু দেখবে না, ততক্ষণ তোর প্রতি তাকে অন্ধবিশ্বাস থাকবে। কেউ তাকে তোর বিপক্ষে কোনো কিছু বললেও সে বিশ্বাস করবে না, কারণ সে নিজের চোখে দেখে নাই। আর একবার অবিশ্বাস করলে কোনোদিন তার কাছে তুই বিশ্বাস জোগাতে পারবি না। যতই মুখে বলুক না কেন, অন্তরে তার একটা ক্ষোভ থেকেই যাবে। কিন্তু এখানে তো ঘন্টা এর থেকে করুন। তুই আকাশের মনকে নিয়ে খেলেছিস, তার ভালোবাসাকে নিয়ে খেলেছিস, তার ভালোবাসার লোকালয়ের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিস। কিভাবে সে তোকে ভালোবাসবে? নীলা, বিশ্বাস কর, তখন আমি পাগল ছিলাম। আমার হিতাহিত জ্ঞান ছিল না। মাথায় খালি একটা জিনিসই কাজ করত, আমার যে করেই হোক অপমানের প্রতিশোধ নিতে হবে। কিন্তু বিশ্বাস কর, কখন যে ওকে মন থেকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। সত্যি আমি ওকে ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আমি সব সময় আমার বাবার বড়াই করেছি। আমার বাবা এমপি, সবাইকে ছোট মনে করতাম। আকাশকেও কত অপমান করেছি, ছোট লোক বলে, খ্যাত বলে। কিন্তু সে কখনোই সব নিয়ে কোনো প্রতিবাদ করেনি। ওর মতো মানুষ হয় না, বিশ্বাস কর। আমি ওর থেকে দূরে সরে বুঝে গেছি, ওকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারবো না। ওই আমার ভালো থাকার সম্বল। আমার বাবার পাওয়ার আমাকে জীবনে সুখ দিতে পারবে না। আমার ওকে দরকার সুখে থাকার জন্য। আমার ওকেই চাই নীলা, ওকেই চাই। কি করবি এখন? নিজের হাতেই তো সব শেষ করলি, এখন তো আর ওকে নিজের করতে পারবি না। প্লিজ নীলা, এভাবে বলিস না, আমি ওকে ছাড়া মরে যাব। আচ্ছা দেখ কি হয়, আর আমায় ক্ষমা করে দিস তোর সাথে খারাপ আচরণ করার জন্য। তুই যা করেছিস তোকে সর্বদা সাপোর্ট করেছি, কিন্তু যেদিন আকাশকে জুতো দিয়ে মারলি সেদিন কেন জানি মনে হয়েছে তুই একটা নিরীহ ছেলের উপরে জুলুম করেছিস, তাই তোর সাথে কথা বলা অফ করে দিয়েছি। কিন্তু এখন দেখছি তোর মধ্যে সত্যি পরিবর্তন ঘটে গেছে। আর ওই দিন আকাশকে আইসক্রিম খাওয়াই দেওয়ার জন্য যখন জোর করেছিস, তখন আমি তোর চোখে আকাশের জন্য ভালোবাসা দেখেছি। আমায় ক্ষমা করে দিস তার। হ্যাঁ নীলা প্লিজ, দোষ আমারই ছিল, ক্ষমা তুই চাওয়ার তো কোনো মানেই হয় না। আচ্ছা চল সুমাইয়ার কাছে যাই। অপরদিকে আকাশ একা একটা জায়গায় বসে আছে, কারণ মানুষের কোলাহল আর ভালো লাগছে না। নিরিবিলি পরিবেশে এসে বসে আছে। হঠাৎ একটা মেয়ে এসে হুমড়ি খেয়ে পড়ে আকাশের গায়ের উপরে। আকাশ মেয়েটাকে দেখে তো পুরো ব্যাকুল বনে গেছে। আল্লাহ, এটা তো আমাদের ক্লাসের তাহিয়া। সরি, আই এক্সট্রিমলি সরি, আমি আসলে খেয়াল করতে পারি নাই, স্লিপ খেয়ে পড়ে গেছি। আকাশের গায়ের উপর থেকে উঠে গিয়ে। আরে ধুর, বাদ দাও, ইচ্ছে করে তোর করনি। আচ্ছা তুমি এখানে একা কেন? ফাংশনে কত মানুষ মজা করছে আর তুমি এখানে একা বসে আছো? আরে আমার মানুষের কোলাহল ভালো লাগছে না, তাই একা এখানে বসে আছি। তো তুমি এখানে কেন? আমারও সেম, হই হুল্লোড় আর ভালো লাগছে না, তাই নিরিবিলি একটা জায়গা খুঁজছিলাম। আজ তুমি যদি কিছু মনে না করো, আমি এখানে তোমার পাশে বসতে পারি? আরে কিছু মনে করবো কেন, বসো। আচ্ছা আকাশ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ করো। আচ্ছা, তোমার বাবা মা কেউ নেই? তুমি সবসময় এমন খ্যাত টাইপের হয়ে থাকো কেন? তুমি কি কৌতূহল থেকে জিজ্ঞাসা করছো, না আমার মজা ওঠানোর জন্য জিজ্ঞাসা করছো? আরে না, সত্যি জিজ্ঞাসা করেছি। আমার সবাই আছে, আর আমার এমন থাকতে ভালো লাগে। নিজের খরচে নিজের সব শখ আহ্লাদ পূরণ করি, তবে সবার মতো হয়ে ওঠে না। ও। হঠাৎ তাহিয়ার চোখে কি জানি একটা উড়ে এসে পড়ে। তাহিয়া চোখ ডলছে। কি হয়েছে তাহিয়া? আরে কি যেন একটা উড়ে এসে চোখে পড়ছে, দেখো তো একটু আকাশ। দেখি তাহিয়ার চোখে খোঁজ করতেছি, কি পড়ছে। হঠাৎ কোথা থেকে জানি তানহা এসে পড়ে আর দেখে আকাশ তাহিয়াকে কিস। ছি আকাশ, তোমাকে এতটা ভালো মনে করতাম, আর তুমি কিনা তাহিয়ার সাথে। ছি। তানহা পেছন থেকে দেখে ভুল বুঝেছে আকাশদেরকে। আকাশ তাহিয়ার চোখে কোনো কিছু খুঁজে পায় না।
কই তাহিয়া, কিছুই তো নাই চোখে। না, কিছু একটা জানি পড়েছিল। তানহা আকাশের কাছে গিয়ে, তাহলে এইসব চলছে? হ্যাঁ, কি সব চলছে? এখন তো ভালো সাজবা। আমি সব দেখেছি। তুমি তাহিয়াকে কিস করেছো, তাহলে এইসব চলছে। তাই তো বলি, আমাকে কেন তুমি বারবার বারণ করো? কেন বারবার আমাকে ফিরিয়ে দাও? এবার আমি বুঝেছি। তানহা শ্যাট আপ, কি বলতেছো তুমি? হ্যাঁ, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। এখন তো বলবাই আমি বাড়াবাড়ি করতেছি। তুমি কেমন তা আমার জানা হয়ে গেছে। প্লে বয় তুমি। ছি, তোমার মতো একটা ছেলেকে মন দিয়ে বসে আছি আমি। ছি, কার জন্য এতদিন নিজেকে কষ্ট দিলাম? কার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজের ক্ষতি করলাম? ছি। আকাশ ঠাস করে তানহার গালে থাপড় বসিয়ে দেয়। তোর কি মনে হয় আমি প্লে বয়? যদি প্লে বয় হতাম তাহলে তুই প্রপোজ করার সাথে সাথে অ্যাকসেপ্ট করে হোটেলে নিয়ে যাইতাম। আর কি বলছিলি, যেন আমি তাহিয়াকে কিস করেছি? আর তোর মতো চরিত্রহীন মনে করেছিস আমাকে? হ্যাঁ, দেখ একবার ওর চোখের দিকে তাকিয়ে, চোখের মধ্যে কি যেন একটা পড়েছে, চোখটা লাল হয়ে আছে, তাই সেটা দেখছিলাম। আর তুই কিনা আমাকে প্লে বয় বললি? আসলে একটা কথা কি জানিস, তোকে বারবার মানা করেছি কারণ তোর আচরণের কারণে, কিন্তু মানা করলেও তোর জন্য মনে একটা জায়গা ছিল, কিন্তু সেটা এখন নিজের হাতে শেষ করলি। তোর চেহারাও আমি আর দেখতে চাই না। পাশে তাহিয়া তো অবাক। তানহার মতো মেয়ে আকাশকে ভালোবাসে, যে কিনা এই পুরো কলেজের লুজার নামে পরিচিত, এবং যাকে সে প্রপোজ করার কারণে সবার সামনে জুতা দিয়ে মারে, সেই ছেলেকে কিনাই ভালোবাসে বসলো। প্লিজ আকাশ, আমায় মাফ করে দাও। পিছন থেকে দেখে অমনটাই মনে হচ্ছিল যে তুমি তাহিয়াকে কি। প্লিজ আকাশ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। থাক, তুই তোর ভুল নিয়ে নেক্সট টাইম আমার সামনেও আসবি না বলেই সেখান থেকে চলে আসি। তাহিয়াও চলে আসে। মাথাটাই পুরো খারাপ করে দিচ্ছে আকাশের। রাগে মাথা ফেটে যাচ্ছে। এসে দেখে সাজ্জাদ আসছে। পরে সেই লেভেলের একটা ঝাড়ি মারে আকাশকে। কি রে, তুই এত সময় কোথায় ছিলি? হ্যাঁ, আরে ভাই বলিস না, কাজে যেখানে পাঠিয়েছিলি সে অন্য এক জায়গায় গিয়ে বসে আছে। সে আসছে, পড়ে গিয়ে কাজ শেষ করে আসছি। অপরদিকে, আল্লাহ, এটা কি করলাম আমি? এরপর তো আকাশ আর কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করবে না। নিজের উপরেই রাগ উঠতেছে। তানহা সেখানে বসে কান্না করে দেয়। আকাশের সাজ্জাদ পরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসে। এভাবে আরো 2 দিন কেটে গেল। তানহা তো পুরো পাগল হয়ে গেছে আকাশের জন্য। তার যে করেই হোক আকাশকে চায়। খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে সে। আর একদিন পর কলেজের রেজাল্ট দিবে। সাজ্জাদ ফোন দিয়ে আকাশকে বলে, কি রে আকাশ, কিছু শুনছিস? কি শুনবো? কলেজের অনুষ্ঠানের ব্যাপারে। না তো। রেজাল্ট আউট হওয়ার দিন নাকি কলেজের অনুষ্ঠান হবে, আর সেদিন কলেজের অনুষ্ঠানে পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা অধিকার করবে তাদেরকে নাকি পুরস্কার দেওয়া হবে। তাহলে তো ভালোই হবে রে। ভালো তো হবে, তবে সেটা কিন্তু তোর জন্যই ভালো হবে না। মানে কি বলছিস? হ্যাঁ, কারণ হচ্ছে সেদিন কলেজের প্রিন্সিপাল তোর বাবাকে ইনভাইট করছে, আর তোর বাবাই সবার হাতে পুরস্কার তুলে দিবে। কি বলছিস কি রে? হ্যাঁ। তাহলে সেদিন আমি কলেজে যাব না? আরে কি বলছিস কি, প্রিন্সিপাল সবাইকে কড়াভাবে বলে দিয়েছে সেদিন সবার উপস্থিতি আবশ্যক। তাহলে এখন আমি কি করব রে? আর কি করবি, গা বাঁচিয়ে থাকবি। আচ্ছা। রেজাল্টের দিন চলে এসেছে। অনুষ্ঠান শুরু হবে একটু পর থেকে। সবাই আস্তে আস্তে আসা আরম্ভ করে দিয়েছে। সবাই এসে গেছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওদের নাম অনুষ্ঠানের মধ্যে করেই অ্যানাউন্সমেন্ট করা হবে। বাকিদেরগুলো বোর্ডে টাঙানো হবে। একটু পর কলেজের গেট দিয়ে সেই চিরচেনা গাড়িটা ঢোকে। গাড়িটাতে চড়ে জীবনে অনেকটা সময় অতিক্রম করেছি। এই গাড়িকে কখনো আমি ভুলবো না। তারপর তিনি গাড়ি থেকে নেমে স্টেজের দিকে গেল। স্যাররা ওনাকে ফুল দিয়ে মালা বরণ করলো। একটু পর কলেজের প্রিন্সিপাল স্পিকার হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের বিশেষ গেস্ট আমাদের মাঝে চলে এসেছে, মিস্টার আখতারুজ্জামান সাহেব।
উনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার হাতে তুলে দেবেন। সবাই অধীর আগ্রহে বসে আছে রেজাল্টের জন্য। এখন রেজাল্টের ঘোষণা করবে। নিজেকে যত পারছি বাঁচিয়ে রাখছি, যাতে করে উনার নজরে না পড়ি। উনি মানে আমার বাবা। একটু পর প্রিন্সিপাল স্যার তৃতীয় স্থান অধিকারকারীর নাম ঘোষণা করলেন। তৃতীয় স্থান অধিকার করেছেন রোহান। রোহানকে স্টেজে আসার অনুরোধ করছে। তারপর আকরাতুজ্জামান, উনি রোহানের হাতে পুরস্কার তুলে দিল। তারপর দ্বিতীয় স্থান অধিকারকারীর নাম ঘোষণা করল। দ্বিতীয় স্থান যে অধিকার করেছে তার নাম হচ্ছে সুমাইয়া। আমি তো অবুক এই চিমকান্ডিটা কিভাবে দ্বিতীয় হয়ে গেল। তারপর সুমাইয়াকেও পুরস্কার তুলে দিল। তারপর স্যার আবার বলতে লাগলো, পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করেছে সে হচ্ছে আমাদের কলেজের গর্ব। তোমরা কি তার নাম শুনতে চাও? সবাই চিৎকার করে হ্যাঁ বলল। তার নাম হচ্ছে আকাশ মাহমুদ, যে এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। আকাশ মাহমুদকে স্টেজে আসার জন্য অনুরোধ করছে। আল্লাহ, শেষ। এখন আমি আমার এত দিনের সব তপস্যা শেষ হয়ে যাবে। প্রথম স্থান অধিকার করেছি, সেটা আমার জন্য বড় কিছু নয়, কিন্তু আমি বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমি চুপ করে বসে আছি। দেখেই স্যার আবারও বলল, আকাশ মাহমুদ, তুমি কোথায়? তোমাকে স্টেজে এসে পুরস্কার নেয়ার জন্য অনুরোধ করছি। কি আর করা, এখন আমার যেতেই হবে, না হয় কলেজের মান সম্মান সব যাবে। তারপর আস্তে আস্তে স্টেজের দিকে এগোতে লাগলাম। মাথা নিচু করে আজকের বিশেষ অতিথি পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যিনি আমার বাবা। তারপর স্টেজে উঠলাম, মাথা এখনো নিচে নামিয়ে রেখেছি। স্যার স্পিকারে জোরে জোরে বলতে লাগলো, কলেজের টপারদের মাথা নিচু করে রাখতে নাই, তাদের মাথা সর্বদাই উপরের দিকে থাকে, কারণ তারাই হলো কলেজের গর্ব। আমি আস্তে আস্তে মাথা উঁচু করলাম, না হয় স্যারকে অপমান করা হবে। মাথা নিচু করতে আজকের বিশেষ অতিথি আমাকে দেখতে পেয়ে সাথে সাথে আমাকে স্টেজের মধ্যে সকলের সামনে জড়িয়ে ধরল। সবাই তো অবাক, কি হচ্ছে কারোর মাথায় যেন কিছুই ঢুকছে না। সবার মুখে একটা কথাই, দেশের নাম করা ব্যবসায়ী, তাও আবার টপ রেঞ্জের ব্যবসায়ী, তিনি সকলের সামনে স্টেজে আকাশকে জড়িয়ে ধরে আছে, তাও এমন একটা খ্যাত ছেলেকে যাকে কিনা কলেজের সবাই খ্যাত লুজার নামে চিনে। কারণ তানহা সবার সামনে আকাশকে মারার কারণে তার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আকরাতুজ্জামান সাহেব আকাশকে জড়িয়ে ধরে কান্না করছে, আকাশও কান্না করছে তার বাবাকে জড়িয়ে ধরে। আকরাতুজ্জামান সাহেব মানে আকাশের বাবার গর্ভে বুক যেন ফেটে যাচ্ছে। অনেকটা সময় পরে আকাশকে ছেড়ে দিয়ে স্পিকারে অ্যালার্ট দেয় যে স্পিকারটা ওনার হাতে দেওয়ার জন্য। তারপর স্পিকারটা হাতে নিয়ে, আপনারা সবাই ভাবছেন আমি এই ছেলেটাকে কেন জড়িয়ে ধরেছি। আপনারা জানেন এই আকাশকে? এই আকাশ হচ্ছে এই শহরের টপ ব্যবসায়ীর খ্যাতি অর্জন করেছে। আপনারা হয়তো বুঝে গেছেন সেই ব্যক্তিটাকে। হ্যাঁ, সেই ব্যক্তিটা আমি, আর আমার একমাত্র ছেলে মিস্টার আকাশ মাহমুদ। সবাই তো হতভম্ব হয়ে গেছে, কি বলছে এই লোক? কোথায় উনি আর কোথায় আকাশ, যার চলাফেরা ছোট লোকের কালচার ছাড়া আর কিছুই প্রকাশ পায় না, সে কিনা দেশের টপ ব্যবসায়ীর ছেলে। সবাই কেন জানি উত্তর মেলাতে পারছে না, বিশেষ করে স্যাররা তো আরো অবাক। কি বলছেন উনি? হ্যাঁ, এই আকাশ মাহমুদই আমার ছেলে। আজ থেকে প্রায় 1 বছর আগে কোনো একটা কারণে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলেছিলাম, কারণ এখনকার আকাশ আর তখনকার আকাশের মধ্যে আসমান জমিনের পার্থক্য ছিল। তখন কেউ যদি শুনেছে যে আকাশ মাহমুদ এই পথ ধরে আসছে, তাহলে ভয় লোকজন অন্য পথ দিয়ে হাঁটা দিত। এতটা ভয় পেত লোকজন ওকে। আর আমি দেশের নামি দামি ব্যবসায়ী হওয়ায় আমার একটা নাম ছিল, যেটা আকাশের কারণে দিন দিন মুছে যাচ্ছিল। তাই ওকে বকাঝকা করে ঘর ছেড়ে চলে যেতে বলি, কারণ এমন ছেলে আমার দরকার ছিল না। কিন্তু আজ 1 বছর পরে যে আমি আমার ছেলেকে এমনভাবে ফিরে পাবো কখনো কল্পনা করিনি। যার ভয়ে মানুষ পথে হাঁটাচলা বন্ধ করে দিত, সে আজ কলেজের টপার। এর থেকে গর্বের আর কি হতে পারে? আকাশের বাবা বলছে আর কান্না করছে। স্যাররা এসে ওনাকে শান্ত করে একটা চেয়ারে বসায়। আমার চোখ বেয়েও টপ টপ করে পানি পড়ছে, কিন্তু তার মধ্যেও খেয়াল করলাম সবার চোখে আমার জন্য অন্যরকম একটা মহত্ব কাজ করছে। কারণ সবাই আমাকে লুজার বা খ্যাত নামে ডাকতো, সেটা হয়তো সবার কাছ থেকে মুছে যাবে। খেয়াল করে দেখলাম সবাই শরমিন্দা প্রকাশ করছে চোখের ভাষায়। তারপর স্টেজ থেকে নেমে আসলাম, সবাই আমাকে যেন ঘিরে ধরেছে, সবাই মাপ চাচ্ছে। আকাশ প্লিজ আমাকে মাফ করে দাও,
না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু কখনো বুঝতে পারিনি আমরা যে বাবার ঠুকানো টাকা নিয়ে ফুটাঙ্গি করি, তুমি চাইলে সেই রকম হাজারো ফুটাঙ্গি পায়ের নিচে পিষে ফেলতে পারো। আরে বাদ দাও, সবার উদ্দেশ্য করে, ভুল মানুষেরই হয়। তারপর বোর্ডের রেজাল্ট টাঙানো হয়। সবাই নিজের নিজের রেজাল্ট দেখছে। তানহাও এসে বোর্ডে টাঙানো রেজাল্ট দেখে, নিজের রেজাল্ট বের করছে। সে সবার লাস্টে একদম। সবাই তো অবাক, যে মেয়ে কিনা টপে থাকতো সেই মেয়ের এত অধপতন কিভাবে। একটু পর সুমাইয়া আমার কাছে আসে। আকাশ মাহমুদ, বাহ, আপনার বাবা যে এমন কখনো তো বলেননি আমাদের। আর আপনাকে তো এখন তুই করেও বলা যাবে না, আপনি যে নামি দামি বাবার একমাত্র ছেলে। থাপ্পড় খাইছিস না? খেতে ইচ্ছে করতেছে? আমি যারই ছেলে হই না কেন, আমার বাবার নাম নিয়ে আমার কোনো ফুটাঙ্গিরি নাই। আর তার থেকে বড় কথা, আমি তোদের বন্ধু ছিলাম, বন্ধুই আছি, কখনো সম্মান খুঁজিনি আর খুঁজবও না। আর একবার আপনি বলবি তো আমার থেকে খারাপ কেউ হবে না। আরে মহারাজ, এত রাখছেন কেন? আমি মজা করেছি রে। আচ্ছা, একটা খবর শুনেছিস? কি? তানহা আগে কলেজের টপার ছিল, কিন্তু এইবার ওর রেজাল্ট এত খারাপ হলো কি করে কে জানে। বাদ দে তোর কথা। তারপর সাজ্জাদ আসলো, নীলা আসলো, সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর অনেকেই আসছে আজকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। এতদিন সবার কাছে খ্যাত ছিলাম, যেই না আমার পরিচয় জানলো মিনিটের মধ্যে হিরো হয়ে গেলাম। কি আর করা, সবার সাথে বন্ধুত্ব করে নিলাম, না হয় পরে সবাই বলবে আমার ভাব বেড়ে গেছে। খেয়াল করে দেখলাম তানহা দূরে দাঁড়িয়ে আছে, অসহায় হয়ে আমাদের সাথে কথা বলতে চাইছে। বিশেষ করে আমার সাথে ওর মতিগতি দেখে বুঝলাম, কিন্তু আমি তো কথা বলবো না। সবার উদ্দেশ্য করে বললাম, বিশেষ করে সাজ্জাদ, তো জানিস এই নীলা আর সুমাইয়া তোদেরকে বলা দরকার। আর যারা আছে তাদেরকেও বলছি, আমি আজকে এই কলেজ ছেড়ে চলে যাচ্ছি, অন্য কলেজে ট্রান্সফার হয়ে চলে যাব। নীলা আর সুমাইয়ার তো মাথায় হাত। কি বলছিস কি আকাশ এসব? এই কলেজ ছেড়ে চলে যাবি মানে? হ্যাঁ, যা শুনেছিস ঠিকই শুনেছিস। তানহাকে বলেছিলাম আর কয়েকটা দিন আমাকে সহ্য করতে, পরীক্ষা শেষ হলেই আমি এই কলেজ ছেড়ে চলে যাব। সেই সময়টা চলে এসেছে। আকাশ, তুই কি বলছিস এইসব? হ্যাঁ, তানহাকে বলেছিস এই কলেজ ছেড়ে চলে যাবি? কিন্তু এটা জানিস তানহা যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর তুই বাদে সবাই এটা জানে যে তানহা এই কলেজের টপার। আর সে এই পরীক্ষায় পাশ করেছে ঠিক, কিন্তু সবার চাইতে কম নাম্বার পেয়েছে। কলেজের টপারের এমন হাল, এটার কারণ কি জানিস? সেটার কারণ হচ্ছিস তুই। ওর বাবা আমাকে বলেছে সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে, বাসার কারোর সাথেও তেমন কথাবার্তা বলে না, নিজেকে সারাদিন রুমে বন্দি করে রাখে। আকাশ, তোকে একটা কথা বলি, তানহা ভুল করেছে, তাই ওর সঙ্গ ছেড়ে তোর সঙ্গে সঙ্গ দিয়েছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে সত্যি মেয়েটা চেঞ্জ হয়ে গেছে অনেক। ওর চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। নীলা, প্লিজ বাদ দে, এইসব আমার আর ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম, তানহা না হয় দোষ করেছে, কিন্তু আমরা বন্ধুরা কি করেছি যে তুই এই কলেজ ছেড়ে চলে যাবি? দেখ, এটা হওয়ারই ছিল, তাকদিরে হয়তো লেখা ছিল তোদের সাথে আমার 1 বছরের বন্ধুত্ব থাকবে, তোদের মাঝে থাকবো। এমন সময় একজন এসে বলে গেল, প্রিন্সিপাল স্যার আমাকে ওনার রুমে ডাকছে, এই তোরা থাক, আমি একটু আসছি। বলেই স্যারের রুমে গেলাম, গিয়ে দেখি বাবাও বসে আছে। স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ আকাশ, তুমি আমায় এতদিন বলনি কেন যে তুমি আখতারুজ্জামান সাহেবের ছেলে? তাহলে তো তোমার জন্য উন্মুক্ত করে দিতাম, তোমার প্রতি বিশেষ একটা নজর থাকতো আমার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কেন বলিনি সেটা আমি এনা ভালো জানি। আখতারুজ্জামান সাহেব, বিশ্বাস করুন আমরা গর্বিত যে আপনার ছেলে এই কলেজে পড়ে। এর পরের সেমিস্টার থেকে আপনার ছেলের প্রতি আমাদের বিশেষ নজর থাকবে। আকাশ, স্যার তার প্রয়োজন হয়ে উঠবে না, কারণ আমি এই কলেজ থেকে রেফার নিয়ে অন্য কলেজে চলে যাব। কি বলছো কি আকাশ? তুমি অন্য কলেজে কেন চলে যাবে? তুমি আমাদের কলেজের গর্ব। সরি স্যার, আমি আর এই কলেজে থাকতে পারবো না। আকাশ, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি সব সলভ করে দিব, কিন্তু তুমি এই কলেজ ছেড়ে যেও না। স্যার আমায় ক্ষমা করবেন, আমি এই কলেজে থাকতে পারবো না। আর যেই প্রবলেমটা ফেস করছি সেটা কারো পক্ষে সলভ করা সম্ভব নয়। আখতারুজ্জামান সাহেব, আপনি একটু আপনার ছেলেকে বোঝান। দেখুন, আমি আমার ছেলের অমতে কিছু বলতে পারবো না,
আর আমার ছেলে আমার বুক গর্বে ভরিয়ে দিয়েছে। সে নিজের ভালো বুঝতে শিখে গেছে। ওর মতে ফয়সালা আমি নিতে পারবো না। আর স্যার, ওর যেই কলেজে পড়তে ইচ্ছা হয় পড়ুক। স্যার মন খারাপ করে বলল, আকাশ, আর একবার ভেবে বললে হতো না? স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে, তাই বাবা আরও বেশ কিছু সময় থাকবে, খেয়ে দিয়ে কলেজ থেকে যাবে। আকাশ বাবা, আমায় মাফ করে দে প্লিজ। তোকে ঘর থেকে বের করে দিয়েছি ঠিক, কিন্তু বিশ্বাস কর নিজেও ভালো ছিলাম না। বাবা, কি বলছো এসব? স্যার দেখছে, আর বাবা কখনো সন্তানের খারাপ চায় না। তুমি আমাকে ঘর থেকে বের করে দেওয়াতেই তো নিজের জীবনটাকে বুঝতে শিখেছি। আচ্ছা বাবা, সব কিছু নিয়ে রেডি হয়ে থাক, তোকে নিয়ে বাসার দিকে রওনা দেব। আচ্ছা বাবা, আমি এখন আসি, তোমরা কথা বলো। আজকে বাবা আমায় বাসায় না নেওয়া ছাড়বে না। স্যারের রুম থেকে বের হয়ে আড্ডার দিকে যাব। এমন সময় দেখি তানহা আমার সামনে। মেয়েটার চোখ মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা এত সময় ধরে কান্না করেছে। চোখ মুখ একদম ফুলে গেছে। জি, কিছু বলবেন? পথ আটকালেন কেন? আকাশ, তুমি কি সত্যি এই কলেজ ছেড়ে চলে যাবে? হ্যাঁ, কেন? আপনাকে না বলেছিলাম আমাকে আর কিছুদিনের জন্য সহ্য করুন, পরে পরীক্ষা শেষ হলেই চলে যাব। তানহার সাথে সাথে আকাশের পা চাপতে ধরে ফেলে। প্লিজ আকাশ, তুমি এই কলেজ ছেড়ে যেও না। প্লিজ, তুমি আমায় একা করে দিয়ে চলে যেও না। তোমাকে ছাড়া সত্যি আমি থাকতে পারবো না। বিশ্বাস করো, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তোমাকে ছাড়া। প্লিজ আকাশ, তুমি আমায় মাফ করে দাও। কি করছেন কি? পা ছাড়েন। না, আমি পা ছাড়বো না। তুমি আমায় যতক্ষণ না নিজের করে নিবে ততক্ষণ পর্যন্ত আমি পা ধরেই বসে থাকবো। দেখেন, এবার কিন্তু ভালো হচ্ছে না। কলেজের সবাই কিন্তু দেখছে। দেখলে দেখুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমার পা ছাড়বো না যতক্ষণ না তুমি আমায় মাফ করে দিবে, তোমার বুকে টেনে নিবে। উফ, আল্লাহ বাঁচাও আমাকে। তানহা, আপনাকে পা ছাড়তে বলেছি। না, আমি পা ছাড়বো না। তানহা, আপনি যদি পা না ছাড়েন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। তানহা সাথে সাথে পা ছেড়ে দেয়। আকাশ, আমি কি এত বড় ভুল করে ফেলেছি যে আমায় মাফ করে দেওয়া যায় না? আমার ভুলের কি মাফ হয় না? জানি না, আমি জাস্ট আপনার চেহারাটা দেখতে চাই না। আপনি আর কখনো আমার চোখের সামনে আসবেন না। বলে তানহাকে রেখে চলে যায়। তানহা কান্না করতে থাকে সেখানে বসে। বেশ ভালো, তাহলে আমিও আর তোমার চোখের সামনে যাব না। সত্যি তুমি বুঝবে তানহা তোমায় কত ভালোবাসতো। তারপর তানহা উঠে চোখের পানি মুছতে মুছতে চলে যায়। আকাশ সাজ্জাদদের কাছে যায়। আকাশ, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে রে। মেয়েটা এত করে ক্ষমা চাচ্ছে, মেয়েটাকে অন্তত শেষ একটা বার সুযোগ দেওয়া দরকার। সাজ্জাদ, তুইও শেষ পর্যন্ত আমায় বলছিস ওকে সুযোগ দিতে? তুই কি ভুলে গেছিস সে আমার সাথে কেমন ধারা আচরণ করেছিল? হ্যাঁ, হয়তো তুই ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। না, আমি ভুলিনি। আর তোর যা ভালো লাগে কর, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এমন যেন না হয় সময় ফুরিয়ে গেলে তোর পস্তাতে হচ্ছে। এমন সময় কখনোই আসবে না। না, আসলে তো ভালো। তারপর আকাশ আড্ডা দিয়ে সবার থেকে বিদায় নিয়ে আকাশ তার বাবার সাথে চলে যায়। আকাশের কেন জানি খারাপ লাগছে সবাইকে ছেড়ে চলে এসেছে, বিশেষ করে সাজ্জাদের জন্য। তার খারাপ সময় সাজ্জাদই তার সঙ্গী বা সাথী ছিল, আর এখন সে সেই সাজ্জাদ থেকেই দূরে চলে যাচ্ছে। তারপর তারা বাসায় পৌঁছে যায়। আকাশের মা, কোথায় তুমি? দেখো আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। আম্মু এসে দেখে আকাশ, সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশের ছোট বোনটাও এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশের ছোট বোন আলিসা। ভাইয়া, তুই কি চলে যাবি আবার? চলে যাবে মানে? কোথায় চলে যাবে? আমি আমার ছেলেকে আর কোথাও যেতে দেব না। আর আকাশের বাবা, তুমি কান খুলে শুনে রাখো, এবার যদি তুমি আমার ছেলেকে ঘর থেকে বের করে দেওয়ার কোনো চিন্তা ভাবনা মাথায় আনো, তাহলে তোমাকে আমি ঘর থেকে বের করে দেব। আমার ছেলে আমার কাছেই থাকবে, মনে রেখো। আরে আমি কি পাগল হয়ে গেছি নাকি? একে বল দ্বিতীয়বার করব? একবার বোকামি করেছি, এই বোকামি আর দ্বিতীয়বার করব তোমার মনে হয়? ওকে বের করে দিয়ে কি আমি ভালো ছিলাম? হ্যাঁ, তাই ভালো। আকাশ বাবা, যা ফ্রেশ হয়ে আয়, আম্মু তোর জন্য খাবার লাগাচ্ছি।
না মা, আমি খেয়ে এসেছি কলেজ থেকে। তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। আকাশ নিজের কাপড় চোপড়ের ব্যাগটা নিয়ে রুমে যায়। রুমে গিয়ে দেখে রুমটা গোছানো পরিপাটি। তার মানে কি এতদিন এই রুমে কেউ থেকেছে? আকাশ আলিশাকে ডাক দেয়। হ্যাঁ ভাইয়া বল। এই এতদিন কি এই রুমে কেউ ছিল? না ভাইয়া, কেন? কে থাকবে তোর রুমে? না, এমন পরিপাটি করে রেখেছে রুমটা, মনে হচ্ছে কেউ থেকেছে। আরে মা সব সময় তোর রুমে এসে তোর রুমটা গুছিয়ে রাখতো আর তোর জিনিসপত্রগুলো জড়িয়ে ধরে কান্নাকাটি করতো। আচ্ছা যা তুই। আকাশ ফ্রেশ হয়ে শুয়ে আছে। তার কোনো কিছুই ভালো লাগছে না, কারণ কলেজের সবার কথা মনে পড়ছে, বিশেষ করে সবার সাথে একসাথে বসে আড্ডা দেওয়া, আরো কত কি। ধুর, আমার এত কিছু ভাবলে চলবে না, আমার সামনে এগিয়ে যেতে হবে। আর সবার ফোন নাম্বার তো আছেই, দরকার হলে ফোন করে নেব। আকাশ একটু সময় রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে পড়ে তার পুরনো ফ্রেন্ডসদের সাথে দেখা করতে, আর তার আগের নম্বরটা ওপেন করে। তারপর আসিফকে ফোন দেয়। কি রে, তোরা কই রে? কে বে তুই? আরে আমি আকাশ। আবে কোন আকাশ? আকাশ নামের কাউকে তো চিনি না। আবে থাবড়া চিনস? হ্যাঁ, কই আছো সেটা বল, আসলে দেখতে পারবি। তারপর আসিফ ঠিকানা বলে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরো কিছু পুরনো ফ্রেন্ডসরা আছে। সবাই আকাশকে দেখতে পেয়ে ভূত দেখার মতো অবস্থা হয়েছে। আবে তোরে চেনা চেনা লাগে, তুই কি আকাশ নাকি রে? থোবরাটা তো পরিচিত মনে হইতেছে, কিন্তু চিনতে পারছি না। আসলে বয়স হয়েছে তো, হার্ড ড্রিক্স কাজ করা বন্ধ করে দিয়েছে। আবে দাঁড়া, এখনই চিনবি, দেই এক কিক। আসিফ অ্যাপ কোমর বরাবর, এখন মনে পড়ছে? আল্লাহ গো, আমার কোমর শেষ। আব্বে হ মনে পড়েছে। আব্বে এমন কইরা কেউ মারে রে? হ্যাঁ আমি মারি, শালা ঢং ধরস কেন? বেটা যা, কথা নাই তোর লগে। এতদিন কোন গ্রহেতে ছিলি যে সোজাসুজি 1 বছর পর এসে ল্যান্ড করলি? আরে বেটা রাগ করিস কেন? তোরা তো জানিস এই বাবার সাথে রাগ করে ঘর ছেড়ে দিয়েছিলাম। তোর বাপের লগে না হয় রাগ করছিস তো, আমরা কি দোষ করেছিলাম যে আমার লগে কথাবার্তা অফ করে দিয়েছিস? একটিবার অন্তত ফোন তো দিতে পারতিস। এখন আইসে আলগা পিড়িত কইতে, যা হালা, কথা নাই তোর লগে। আরে আরে রাগ করিস কেন? বন্ধু না আমার, রাগ করিস না। আর তোরা কথা না বললে কার সাথে কথা বলবো? তুই জানিস বন্ধু আমার, রাগ করিস না, ভুল হয়ে গেছে রে, মাফ করে দে। তোর মাপ নাই। বন্ধু না আমার। আচ্ছা যা, মাপ করে দিতে পারি একটা শর্তে। তুই অনেকদিন পর আইসিস, সবারে একটা পার্টি দে। এটা কি মিস আছে মামা? তা তো দিমুই। তারপর সবার সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আজ অনেকদিন পর কমই না ফ্রেন্ডগুলোর সাথে আড্ডা দিলাম, মন একটু ভালো লাগছে। রাতে বাসায় এসে দেখি টেবিলে কয়েক শত আইটেমের খাবার। হ্যাঁ বাবা বল। আম্মু আম্মু এত খাবার কার জন্য? কোনো মেহমান আসতেছে নাকি? মেহমান আসতে যাবে কেন? তাহলে এত খাবার কে খাবে? কে খাবে মানে? আমার ছেলে খাবে। আমার ছেলে আজ এতদিন পর বাড়িতে এসেছে, ভালো মন্দ কিছু রান্না না করলে কি হয়? যা ফ্রেশ হয়ে আয়, তারপর সবাই মিলে একসাথে খাবো। ফ্রেশ হয়ে এসেই সবাই মিলে একসাথে খাবার খেলাম। আজ অনেকদিন পর বাবা মায়ের সাথে এক টেবিলে খেয়েছি। খেয়ে নিজের রুমে এসে শুয়ে আছি। এখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে ঘুম ভাঙলে ফোনের আওয়াজে ফোনটা হাতে নিয়ে দেখি 10টা বাজে, আর ফোনের স্ক্রিনে দেখি সাজ্জাদের 21টা মিসড কল উঠে আছে। আল্লাহ হাফেজ। এত সময় ঘুম গেলাম, কখন 10টা বেজে গেছে বলতেও পারি না। সাথে সাথে সাজ্জাদকে ফোন দিলাম। কি রে, কি হয়েছে? তুই কোথায় আছিস এখন? কেন, কি হয়েছে বলবি তো? তানহা কি সুসাইড করছে। আকাশ সাজ্জাদের এমন কথা শোনার পর মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কি বলছিস কি সাজ্জাদ এসব? হ্যাঁ, রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর নাকি বাসার ছাদে গিয়ে অনেকগুলো পিল খেয়ে নিয়েছে। সকালে ওর মা রুমে গিয়ে দেখে তানা কোথাও নেই। সারা বাড়ি খুঁজে করে, কিন্তু তানাকে কোথাও পাওয়া যায় না।
পরে ছাদে গিয়ে দেখে তানা মাটিতে পড়ে আছে। তানা ডাক দিতে ওর মুখ দিয়ে অনবরত রক্তের মতো লাল বর্ণ ফেনা শুরু হয়। প্রথমে বুঝতে না পারলো, পরে হাতে ওষুধের খোসাটা দেখে বুঝে নেয় কি ঘটেছে। তারপর তাড়াতাড়ি করে তানাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার নাকি জবাবে দিয়েছে, তুই তাড়াতাড়ি আয়। আকাশের চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। তানহা, তুমি কি করলে এটা? কেন এমন করলে? তুমি কি একটা বারও ভাবলে না তোমার কিছু হলে আমার কি হবে? তুমি কি বোঝো না আমি হচ্ছে তোমায় ভালোবাসি? তোমার উপরে রাগ করেছি, সেটা উপরে দেখিয়েছি, কিন্তু বিশ্বাস করো মনের মধ্যে লুকাইতে ছিল ভালোবাসা, সেটা আমি প্রকাশ করিনি। সাজ্জাদ, তুই প্লিজ এখন হসপিটালে যা, আমি আসছি। আর কি হয় আমাকে জানাবি। তারপর কোন রকমে উঠে ফ্রেশ হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মুকে খালি এইটুকু বলে এসেছি, আম্মু আমি কলেজের দিকে যাচ্ছি, আসতে দেরি হবে। বাবার গাড়িটা নিয়ে বের হয়েছি। তুফানের গতিতে গাড়ি ড্রাইভ করছি। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। খালি একটা জিনিস এই মাথায় কাজ করছে, তানহার কিছু হলে নিজেকে নিজে কোনোদিন মাফ করতে পারবো না। প্রায় চলে এসেছি এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করতে সাজ্জাদ যা বলল, আকাশ তানহা অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, আমি চলে এসেছি, তুই তাড়াতাড়ি আয়। আমি তাড়াতাড়ি করে ড্রাইভ করে হসপিটালে পৌঁছে গেলাম। হসপিটালে পৌঁছে দেখি সবাই আছে, সুবাইয়া, নীলা, সাজ্জাদ, আরো কলেজের বেশ কয়েকটা ফ্রেন্ড, তার বাবা মা আছে। তানার বাবা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে বসে আর আমার হাত ধরে মিনতি করে, বাবা আমার মেয়েটাকে বাঁচাও, আমি সব জেনেছি নীলের কাছ থেকে। বাবা তানা যা করেছে তোমার সাথে, তার জন্য আমি তোমার দুটো পা ধরে ক্ষমা চাচ্ছি। তারপরে বাবা তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দিও না। বলেই পা ধরতে যাবে। আঙ্কেল কি করছেন? প্লিজ এমনটা করবেন না, আমিও তানহাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ইতিমধ্যে ডাক্তার এসে, এর কন্ডিশন আগের থেকেও ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে, সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, আপনারা আল্লাহকে ডাকুন, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করছি। সবাই তানহার কেবিনের বাইরে বসে আছি। প্রায় অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু তানহার বিপক্ষে কোনো ভালো নিউজ পাচ্ছি না। হঠাৎ একটু পর নার্স দৌড়ে কেবিন থেকে বের হয়। আমি ওর থেকে কিছু একটা জিজ্ঞেস করতে যাব, তার আগেই সে আমাকে ক্রস করে চলে যায়। একটু পর দেখি ডাক্তার একজনকে সাথে নিয়ে সেই নার্সটা এদিকে আসছে, কিন্তু ডাক্তারটাকে আমার কেন জানি পরিচিত মনে হচ্ছে। আর একটু সামনে আসতে দেখলাম, আরে এ তো আমার ছোট বোন আলিশার বান্ধবীর বড় ভাই তানিম। তানিম ভাই ভালো একজন ডাক্তার, বাইরের দেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে। উনিও আমাকে দেখতে পেয়ে, আরে আকাশ তুমি এখানে? হ্যাঁ ভাই, আমার একজন রোগী আছে। কি বলছো? কে রোগী? খালামা অসুস্থ নাকি? মানি আম্মুর কথা বলছে। না ভাই, আমার ক্লাসমেট তানহা। কোন কেবিনে আছে? হাত দিয়ে দেখিয়ে দিলাম। দাঁড়াও আমি দেখছি। পরে উনি তাড়াতাড়ি করে কেবিনে ঢুকে পরে আমি আর কিছু জানি না একটু পর বের হয়ে আসে চোখ মুখ কালো করে। তামিম ভাই বের হয়েছে দেখতে পেয়ে দৌড়ে গেলাম। ভাইয়া কি অবস্থা? আকাশ রোগীর কন্ডিশন বেশ একটা ভালো না, নার্স বলল এমনিতে নাকি অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, আর ব্লিডিং ফিল সবগুলা গলে গেছে ভেতরে, যেগুলা ওর শরীরটাকে কাবু করে ফেলেছে। বেশি আশা দিতে পারবো না, তবে যদি বিকালের আগে জ্ঞান না ফিরে তাহলে আর হয়তো বাঁচানো সম্ভব হবে না। ভাই আপনি যে করেই হোক ওকে বাঁচান, আমি জানি আপনি চাইলে ওকে বাঁচাতে পারবেন। আকাশ তুমি এমন হতাশ হয় না, আমার হাতে কিছুই নেই, আল্লাহকে ডাকো, দেখবে বিকেলের আগে ঠিক জ্ঞান ফিরে আসবে। তো কি করবে কিছুই বুঝতে পারতেছে না। বিকাল প্রায় হয়ে এসেছে, আর মাত্র কিছুটা সময় বাকি। হ্যাঁ না, আমার এখন বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি করে অজু করে নেই আর যাই নামাজ নিয়ে হসপিটালের আবাদতখানায় নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে, হায় আল্লাহ রহমানুর রহিম, তুমি তো সমগ্র জাহানের মালিক, তোমার কাছে তো কোনো কিছুর কমতি নেই, তুমি চাইলে সব করতে পারো, দিনকে রাত, রাতকে দিন, সমস্তটাই তোমার হাতে, তুমি চাইলে মিনিটেই বান্দার জরুরত পূরণ করতে পারো। হায় আল্লাহ ভিখারির ভেসে তোমার দরবারে হাত উত্তোলন করেছি, আল্লাহ তুমি আমার তানহাকে ভালো করে দাও। অনেকটা সময় দোয়া করে তানহা কেবিনের সামনে গিয়ে দাঁড়াই। এমন সময় নার্স একজন বের হয়। রোগীর জ্ঞান ফিরে এসেছে।
আপনারা সবাই টেনশন মুক্ত থাকুন, আমি ডাক্তারকে গিয়ে ডেকে নিয়ে আসছি। তারপর ডাক্তার এসে চেক আপ করে। আপনারা এখন চিন্তামুক্ত থাকুন, রোগী এখন ডেঞ্জারের বাহিরে। আমি ঘুমের ঔষধ দিয়ে এসেছি, একটু ঘুমাক, তারপর আপনারা গিয়ে দেখা করতে পারবেন। ঘন্টা 2-3 পর নার্স এসে বলে, আপনারা চাইলে রোগীর সাথে দেখা করতে পারেন, কিন্তু সাবধান, হট্টগোল করবেন না, এতে রোগীর ক্ষতি হবে। তারপর আস্তে আস্তে সবাই ঢুকলো কেবিনে, কিন্তু আমি বাদে। কিভাবে দাঁড়াবো আমি ওর সামনে গিয়ে? কিভাবে আমি চোখাচোখি হব? তানহার বাবা মা তো তানহাকে জড়িয়ে ধরে কান্না করিয়ে যাচ্ছে। প্লিজ আপনারা কান্না করবেন না, এতে রোগীর সমস্যা হবে। একটু পর সবাই বের হলো, হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সাজ্জা তো বের হলো। যান, মহারাজ আপনাকে ডাকছে। পরে আস্তে আস্তে কেবিনের দরজা খুলেই ভিতরে গেলাম। মহারানী আমাকে দেখতে পেয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেললো। চুপ করে আছি দুজন, কারো মুখে কোনো কথা নেই। বেশ কিছু সময় পর নীরবতা ভেঙে আমি বললাম, এখন কেমন লাগছে তোমার? এই তানহা, কথা বলছো না যে? এখন আসছে কথা। কথা বলো না তানহা, আই এম সরি। কথা বলবা না আমার সাথে? এত রাগ আমার উপরে? একটা বার কথা বলো না, আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। তুমি কথা বলবা না তো আমার সাথে? কান ধরছি তো বাবা। এই লক্ষ্মী, কথা বলো না। লক্ষ্মী, বলবা না কথা আমার সাথে? তানহা চুপ করে অপর পাশে ফিরে আছে। আচ্ছা, বলবা না তো আমার সাথে কথা? ওকে দেখো আমি কি করি। সাথে একটা সিরিজ ছিল, সেটা হাতে নিয়ে কথা বলবা কি না? না হলে এটা এখন আমার হাতের মধ্যে ঢুকিয়ে দেব। তানহা সাথে সাথে আমার দিকে ফেরে, এটা রাখো বলছি। না আমি রাখবো না, এখনই ঢুকিয়ে দেব। রাখতে বলছি আমি। আগে বলো, তুমি আমার সাথে আর রাগ করে থাকবা না? কথা বলবা? সেটা পরে দেখা যাবে, আগে হাত থেকে সিরিজটা রাখো। পরে আকাশ রেখে দেয়। কাছে আসো আমার। আকাশ তানহার কাছে যায়। আরো কাছে। আকাশ আরো কাছে যায়। তানহা আকাশের কানটা আরো জোরে মলে দেয়। ওহ বাবা, লাগছে তো। সত্যি আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সত্যি। এবার প্লিজ আমার কানটা ছেড়ে দাও। না, আমি কান ছাড়বো না। তুই আমাকে কষ্ট দিয়েছিস, এখন আমি তোকে দেব, তোকে আমি শাস্তি দেব। নিজের অবস্থা দেখেছো তুমি আমায়? এবার এখন শাস্তি দিতে বসে আছো। আগে সুস্থ হয়ে নাও, পরে যা শাস্তি দেওয়ার দিও। না, আমি এখন শাস্তি দিব বলেছি। আচ্ছা বাদ দাও। তুই আমাকে এখন জড়িয়ে ধরবি আর আমাকে কিস দিবি। কি তুমি পাগল হয়ে গেছো? হসপিটালের মধ্যে তোমাকে আমি কিস করব? করবি কিনা বল, নাই তো তোর কান আমি ছিঁড়ে ফেলবো। করেছি তো, আমার কানটা ছিঁড়ে ফেললো গো। কর। আকাশ তারপর আস্তে আস্তে তানহার দিকে মুখ এগিয়ে নিয়ে যায়, তারপর ওর কপালে একটা কিস করে। এই কুত্তা বিলাই হনুমান, তুই আমার কপালে কেন কিস করলি? তো কোথায় করব? ঠোঁটে করব। আল্লাহ, কি বলতেছো তুমি এইসব? তোকে কিস করতে বলেছি, কিস করবি। কি আর করা ভাই, তারপর কিস করলাম। প্রায় 5 মিনিট এখনো ঠোঁট ছাড়াইতে পারলাম না, কিস করেই যাচ্ছে তানহা। হঠাৎ তানহা ঠোঁটে কামড় দেয়। করে উঠলাম, সাথে সাথে তুমি আমায় কামড় দিলে কেন? চুপ, তো একদম কথা বলবি না। আমার যা মনে চায় আমি তাই করব। ইস, কি নরম ঠোঁটগুলো, লোভ সামলাতে না পেরে কামড়ি দিয়ে দিছি। বাহ, ভালোই তো। ইতিমধ্যে আকাশের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে